আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দুঃখিত, কালকে আসলে আমরা শেষ করতে পারি না। শুরুটা করেছিলাম মাত্র, কিন্তু ঝড় ঝঞ্ঝার কারণে আর বিদ্যুৎ চলে যায়, নেট চলে যায়, বিধায় আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। প্রাকৃতিক দুর্যোগ, কারো কিছু করারও নাই। হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে এরকম হয়ে থাকবে, আপনাদের নিজ নিজ জায়গাগুলোতে কোথাও না কোথাও সমস্যা হয়ে থাকতে পারে। সেই আজকে আমরা কালকেরটাকে রিজিউম করছি আবার। 41তম বিসিএস রিটেনের ওরিয়েন্টেশন। ইনফ্যাক্ট ওরিয়েন্টেশন বলতে আমরা যেটা বোঝাইতে চাইছি সেটা হলো যে আমরা কিভাবে পড়াশোনার প্রস্তুতি নিব, কি করব, সেইগুলো বিষয়। এক মিনিট। সরি, ক্যামেরাটাকে একটু ঠিক করে নিলাম আর কি, পজিশনটা ঠিক করে নিলাম। সরি। রিটেনে এখন আমরা কিভাবে প্রস্তুতি নিব, কয়েকটা বিষয় আমরা আলাপ করব, এবং আমি অবশ্যই আমার আলোচনার শেষে আপনাদের প্রচুর প্রশ্ন থাকবে আমি আশা করছি। আমার জ্ঞান তো আমি যতটুকু পারি সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা ব্যাপার হলো যে এখন প্রিলিমিনারি আপনারা যারা দিয়েছেন, আশা করছি ইনশাআল্লাহ ক্লাসে যারা অ্যাটেন্ড করছেন সবাই পাস করে যাবেন এবং রিটেনের জন্য বসবেন। মূল প্রতিযোগিতাটা শুরু হয় এখান থেকে। ক্যাডার পাওয়ার প্রতিযোগিতা যদি আমরা বলি, সেটা এখান থেকেই শুরু হয়। কারণ যে যত বেশি, প্রায় 900 নাম্বারের লিখিত, 200 নাম্বারের ভাইবা, তো তার মানে পুরো স্কোরের সবচেয়ে বড় অংশটা রিটেনে, যেটা কাউন্ট করা হবে এবং যেটার উপরে ভিত্তি করে আপনি ক্যাডার পাইতে আপনার জন্য সুবিধা হবে। আমরা সাধারণত একটা ধারণা করে থাকি যে ক্যাডারের জন্য হয়তো 65 থেকে এর চেয়ে বেশি প্রয়োজন হবে আপনার এফএ, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পাওয়ার জন্য। এটা আমাদের গেজ। এটার জন্য আপনি আমার কাছে আবার যদি প্রমাণ চান, সো আই হ্যাভ টু সে সরি, এটা একটা গেজ। মোটামুটি আমরা দেখেছি এরকম আর কি, এই হিসাবে ধারণা করছি। এক্সাক্ট হিসাবটা তো পাবলিক সার্ভিস কমিশনে দিতে পারবে। তারপরে সাধারণত আমরা দেখেছি কাছাকাছি 62-63 এরকম একটা জায়গাতে এসে পুলিশ বাহিনীতে যোগ দেয় আমাদের ভাইরা, পুলিশ বাহিনীতে জয়েন করে থাকে, এরকম একটা স্কোর প্রয়োজন হয়। এরপরে আপনার 60 অ্যারাউন্ড বা এরকম কাছাকাছি একটা জায়গাতে আপনার কাস্টমস চলে আসে অনেক সময়। এটা একটা হেরফের হতেই পারে, এটা তো আমি জাস্ট একটা ধারণা বলছি, এটা এক্স্যাক্টলি এরকম হবে নট নেসেসারিলি। 55 প্লাস যদি হয় তাহলে আমার অ্যাডমিনে হয়, এরকম একটা ধারণা আমরা করে থাকি মোটামুটি। আর আপনার ধরেন 52 বা 53 এরকম একটা জায়গা আসলে অন্য ক্যাডার গুলো হয়ে যেয়ে থাকে। সাধারণত 50 প্লাস যারা পেয়ে থাকে, 50% প্লাস যদি কেউ পায়, সে ক্যাডার না পেলেও নন ক্যাডার একটা জবও পেয়ে যাবে বলে আমরা আশা করি। তার মানে পাবলিক সার্ভিস কমিশন এটা একটা অনেক ভালো উদ্যোগ, যে পাস করলেই সে কোনো না কোনো ভাবে একটা জব পাচ্ছে। তো এনিওয়ে, আমাদের এই যে পার্সেন্টেজের একটা হিসেব আমরা দেখার চেষ্টা করলাম একটা আনুমানিক ভাবে। এর উপরে এটা নির্ভর করছে যে আমি রিটেনে কতটা ভালো করছি, কারণ এটা স্কোরের সবচেয়ে বড় জায়গা। এরপরে ভাইবা থাকবে, অবশ্যই ভাইবাতে ইন্ডিভিজুয়ালি 50% এর উপরে পেয়ে পাস করতে হবে, এবং ভাইবার নাম্বারটা রিটেনের সাথে যোগ হয়ে একত্রিত হয়ে ক্যাডার সিলেকশন বা চাকরি পাওয়ার বিষয়টা পরিগণিত হবে। এখন আমরা কিভাবে পড়াশোনা করতে পারি? একটা হলো বইয়ের বিষয়। প্রত্যেকটা বিষয়েরই একটা বই থাকে, আমরা পছন্দ করি এবং দরকারও হয় কোনো ধরনের গাইড বা বই কিছু একটা পড়তে। কিছু একটা না থাকলে আমরা একেবারে তো পারি না, স্বাভাবিক। সো পাওয়ার জন্যই যেমন আপনার বাজারে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আমি যেহেতু আন্তর্জাতিকের উপরে একটু আপনাদের সাথে কথাবার্তা মাঝে মধ্যে বলে থাকি আন্তর্জাতিক বিষয় নিয়ে, এই জন্য আমি বলতে পারি যে আন্তর্জাতিকের বাজারে যথেষ্ট ভালো বই আছে। আপনারাও জানেন কোন কোন লেখকের কোন বই, কার কার কোম্পানির ভালো বই আছে, তো সেটা আমার চেয়ে আপনারা কম ভালো জানেন না। এই জন্য আমার পক্ষ থেকে কোন কোম্পানির বইয়ের নাম বলাটাকে আমি ঠিক শোভনীয় মনে করছি না। ভালো বই বাজারে আছে, আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করছি। 2 নাম্বার হলো যে আপনার যেখানেই আপনি কোচিং করেন, সে এখন মাস ফরওয়ার্ডের সাথে আপনি করছেন, তাদের শীট আছে, তাদের বই আছে, সেগুলো আপনি কনসাল্ট করবেন। একটা জিনিস আমি প্রিলিমিনারির সময়ও বলেছিলাম, রিটেনের সময় একই কথা আমি বলবো। দেখেন,
গাইড, কোচিং অর্থ হলো আপনাকে গাইড দেওয়া, একটা পদ্ধতিতে তুলে দেওয়া। শুধুমাত্র কোচিং এর উপরে নির্ভর করে ভালো ফলাফল আশা করাটা বোধহয় বোকামি হয়ে যাবে। as for an example, ধরেন আন্তর্জাতিক বিষয়াবলী 100 নম্বরের পরীক্ষা, একটা সিলেবাস আছে, তার ভিতরে আপনার 40 নাম্বার থাকবে আপনার 12টা প্রশ্নের মধ্যে 10টা শর্ট কোশ্চেন অথবা শর্ট নোট মিলে 12টার ভিতরে 10টা জবাব দিবেন, 4 নাম্বার করে 40 নাম্বার। এরপরে 4টা বড় প্রশ্ন থাকবে, যেটা প্রথম অংশটাকে আমরা কনসেপচুয়াল পার্ট বলছি, দ্বিতীয় অংশটাকে আমরা এমপিরিক্যাল পার্ট বলছি, যার 4টে বড় ধরনের প্রশ্ন থাকে, যেখানে 15 করে 4টার ভিতরে 3টা জবাব দিতে হয়, 3 15 45 নাম্বার। 40 প্লাস 45 85 নাম্বার। বাকি 15 নাম্বার একটা মানে সমস্যা থাকে, সেটা সমাধান দেওয়ার ক্ষেত্রেই কাজে লাগে, বা প্রশ্নটা ওখানে 2টা থাকে অনেক সময়, যেটা থেকে একটা সমাধান করে দিতে হয় আপনাকে। এইগুলো আপনার মোটামুটি স্ট্রাকচার। এখন এই পুরা সিলেবাসটা আপনাদের সামনেই আছে। ইনফ্যাক্ট সিলেবাস বলে খুব একটা বেশি যে লাভ হবে আমি সেটা মনে করি না। দ্যাট মিনস আন্তর্জাতিক সবকিছু এর ভিতরে কভার করা আছে। সিলেবাস দেখেন বা না দেখেন, আপনি সবকিছু কভার করা আছে। ওইখানে তো প্রত্যেক শব্দে শব্দে লেখা নেই, হেডলাইনে ব্রড লাইনে লেখা আছে। তো আপনাকে নিঃসন্দেহে প্রচুর পড়াশোনা করতে হবে। বাজারের ভালো গাইড বই গুলো দেখেন, একাধিক বই দেখেন, সুবিধা হবে। যেমন কনসেপচুয়াল পার্টে আমার কাছে যেটা মনে হয়েছে, যে বাজারের বই এবং মার্চ ফরওয়ার্ডের যে শীট আছে এগুলো আপনি দেখে নেবেন, সাথে ইন্টারমিডিয়েটের যে পলিটিক্যাল সায়েন্সের বই আছে সেটা দেখতে পারেন। কেউ যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যান, তাহলে আন্ডার গ্রাজুয়েশনের যে বইগুলো রিলেভেন্ট বই আছে, টপিক আছে, সেগুলো থেকেও আপনি তথ্য জোগাড় করতে পারবেন। বাট ইন্টারমিডিয়েট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারমিডিয়েটের বইতে অনেক তথ্যই এখানে এমপিরিক্যাল পার্টের অংশগুলো আছে, কারণ এইখানে আপনার নিজের থেকে বলার খুব বেশি কিছু নাই, বেশিরভাগ অংশই বই ভিত্তিক এখানে। তো এটা গেল। কিন্তু এই অংশে আবার যেহেতু ছোট প্রশ্ন, 4 করে 4 10 40 নাম্বার, এখানে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু শর্ট কোশ্চেন অথবা শর্ট নোট। সুতরাং সুন্দরভাবে লিখতে পারলে আপনাকে পরীক্ষক যথেষ্ট ভালো নাম্বার 4 পর্যন্ত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তার মানে এখানে একটা ভালো স্কোর করার সম্ভাবনা থাকে। আমরা পরবর্তীতে আসবো যে কি করে ভালো স্কোরের জন্য কিভাবে লেখা যেতে পারে। এটা গেল একটা অংশ, যে আপনি বই এবং কিভাবে এই কোন অংশটাতে ভালো স্কোর করা যায়। 2 নম্বর অংশ হলো আপনার এমপিরিক্যাল অংশের 4টা বড় প্রশ্ন, যেটা আপনাকেই চিন্তা ভাবনা করে, বেশিরভাগ ক্ষেত্রে সমসাময়িক সময় থেকে আসে, বা আন্তর্জাতিক সমস্যা, আঞ্চলিক সংস্থা, এগুলো ভিত্তিক ব্রড টাইপের প্রশ্ন আসে, যেখানে আপনি নিজে যত বেশি মেধা খাটিয়ে লিখতে পারবেন, যত সুন্দর করে সাজিয়ে প্রশ্ন যেভাবে করা হয়েছে তার জবাবটা যত সুন্দরভাবে স্বল্প সময়ের ভিতরে দিতে পারবেন, প্রয়োজনীয় সময়ের ভিতরে স্ট্রাকচারড হইতে দিতে পারবেন, তত বেশি আপনার জন্য স্কোর করা সম্ভব। শেষের অংশটা প্রশ্নের সমস্যা এবং তার সমাধান। সেটার জন্য আমরা এক ধরনের স্ট্রাকচার দাঁড় করিয়ে সেটাকে সুন্দর করে মাল মশলা দিয়ে যদি জবাব দিতে পারি, আশা করা যায় সেখানে আমরা ভালো জবাব পাবো। এবং এটা ইনফ্যাক্ট এমপিরিক্যাল অংশেরই এক ধরনের এক্সটেনশন আমরা বলতে পারি, যেহেতু এই সমস্যা আন্তর্জাতিক রিলেটেডই হয়ে থাকে, বা হয় পুরা আন্তর্জাতিক অথবা বাংলাদেশের সাথে ট্রান্স বর্ডার কোনো দেশের হয়তো কোনো সমস্যা একসাথে নিয়ে, যেমন রোহিঙ্গা সমস্যা হতে পারে, বা ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি, বা বর্ডার ইস্যু, বা তিস্তা ইস্যু, বা বিভিন্ন যে কোনো ইস্যু হতেই পারে, বা চায়নার সাথে আমাদের যে ট্রেড গ্যাপ, ব্যালেন্স অফ পেমেন্টের গ্যাপ, সেটা হতে পারে। যে কোনো সমস্যাই এখানে নিয়ে আসা যেতে পারে, এবং সেই সমস্যার উপরে সমাধান তৈরি করা। সমাধানটা একেবারে যে আপনি যেটা বলবেন সেটাই অফিসিয়াল সমাধান হতে হবে, নট নেসেসারিলি। আপনি যেভাবে সমাধানটা দিচ্ছেন তার ভিতরে কি পরিমাণ তথ্য দিয়েছেন, এবং এই তথ্য কতটা যথাযথ, যৌক্তিক, আপনার যুক্তি কত স্ট্রং, সেগুলাই বিবেচ্য বিষয় এখানে। আপনার মানসিকভাবে আপনি কতটা ভালো জিনিস লিখছেন, সেটাই এখানে বিবেচ্য বিষয়। একজন একটার পক্ষে বলতে পারে, আপনি আর সেটা না বিপক্ষেও বলতেই পারেন, যদি আপনার যথেষ্ট স্ট্রং যুক্তি থাকে। যেমন কেউ যদি বলে যে, আমরা বলে থাকি যে সার্ক সফল, যুক্তি অবশ্যই আছে। এখন কেউ যদি বলে সার্ক সফল,
নিঃসন্দেহ সেও যদি যথেষ্ট যুক্তি দিয়ে বলতে পারে, সেটা স্ট্রং যুক্তি দিয়ে বলতে পারে, তাহলে তো আমি কোনো সমস্যা দেখি না। কারণ এখানে আপনার জন্য তো একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য 2 ঘন্টা সময় আপনি পাচ্ছেন না যে অনেক বেশি কিছু লিখবেন। যেহেতু আপনার 100 নাম্বার মানে এক স্কোরে এক নাম্বারের জন্য আপনি 1.25 মিনিটের মতন করে গড়ে সময় পাচ্ছেন। তার মানে আপনি যদি 4 মার্কের জবাব দিতে চান, বড় জোর আপনি 7 মিনিট সময় পাচ্ছেন শর্ট কোশ্চেনের জন্য, আর ব্রড কোশ্চেনের জন্য আপনি পাচ্ছেন হয়তো 25-26 মিনিট গড়ে। এই তো আপনার সময়। তো এর ভিতরে যেহেতু লিখবেন আপনি সুন্দর করে, আপনি অসংখ্য, আপনার কাছে তথ্য অনেক থাকবে কিন্তু সব তো আপনি লিখতে পারবেন না। সাজিয়ে এই সময়ের মধ্যে যত সুন্দর করে তোলা যায়, সেটাই আমার আপনার জন্য কাম্য বিষয়। তো এই নিয়ে এটা গেল 3টা অংশ। এখন আমরা দেখি যে এমপিরিক্যাল অংশ বললাম বা ব্রড কোশ্চেনের অংশটাকে বললাম। এই ব্রড কোশ্চেনে আমি এতটুকু বলতে পারি, যেহেতু এখানে অনেকগুলো টপিক আছে, আমাকে টোটাল এই এমপিরিক্যাল এবং কনসেপচুয়াল পার্ট অথবা প্রবলেম সমাধান সব মিলে ধরেন 15টা সেশন আমার পক্ষে নেওয়া সম্ভব হবে আপনাদের সাথে সর্বোচ্চ। কিন্তু এইখানে অন্তত টপিক যদি আপনি বলেন বা ইস্যু যদি বলেন, তো দেখা যাবে 50টা ইস্যু হতে পারে। তো 50টা সেশন তো করা সম্ভব না, বিভিন্ন কারণেই এটা সম্ভব না। সময়ের প্রশ্ন আছে, অর্গানাইজারদের বিষয় আছে, আমার সময়ের বিষয় আছে, সবকিছু মিলে সম্ভব না। তো মোটামুটি আমি বললাম যে গাইড আকারে এখানে 15টা সেশন সব মিলে আমরা আন্তর্জাতিকের রিটেনে পেতে পারি বা করতে পারি, সামর্থ্য হতে পারে আমাদের। এর বাইরে আমি যতটুকু সেশন আপনাদের সাথে আলাপ করব, আমি প্রত্যেকটা নোট আমার পক্ষ থেকে যেটা করা হয়েছে সেটা দিয়ে দিব। আপনারা আমার নোট এবং বাজারের কোচিং এর গাইড বা অন্য বই যেগুলো আপনারা পাবেন, এগুলো মিলিয়ে সুন্দর করে নেবেন একটা। এটাই তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। শুধু আমার নোটের উপরে আপনারা নির্ভর করবেন এটা আমি বলি না, শুধু বাজারের বইয়ের উপরে নির্ভর করেন সেটাও আমি চাই না। সব মিলে একটা সুন্দর জিনিস বানানো, যেহেতু আপনাদের এখনো কিছুটা সময় হাতে আছে, সুন্দর করে বানানো শুরু করেন। দরকার হলে আপনারা গ্রুপ স্টাডি করে সুন্দর করে এক একটা ম্যাটেরিয়াল তৈরি করেন। সব সাবজেক্টের ক্ষেত্রেই একই রকমের আপনাদের হবে। আমার বিষয় আমি বললাম যে আমি নোট দিয়ে দিব। আর বিষয়গুলো এরকম, একটা অংশ তো বললাম 40 নম্বরের জন্য, যেটা যে আপনার এগুলা বাজারের বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলের বই, কখনো কখনো এসএসসি লেভেলের বইও কিছু তথ্য এখানে পাওয়া যায়। যদি অ্যাডভান্স লেভেলে যান তখন বললাম বিশ্ববিদ্যালয় লেভেলের বই, ইউনিভার্সিটি লেভেলের অনার্স কোর্সের বই আপনি দেখতেই পারেন। আর বড় যে অংশটা বাকি 45+15, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সমসাময়িক ইস্যু ভিত্তিক বিষয় আসে। সুতরাং বইয়ের চাইতে এখানে আপনাকে নির্ভর করতে হবে বেশি মিডিয়ার উপরে, সেটা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া। আন্তর্জাতিক ক্ষেত্রের অ্যানালাইসিস গুলো বাংলাদেশের যে সমস্ত নিউজ পেপার আছে, ম্যাগাজিন আছে, সেখানে লেখে, সেটা আপনি পড়ে ধারণা পেতেই পারেন। ইন্টারনেট থেকেও আপনি কিছু তথ্য পেয়েই যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই তথ্যগুলোর জন্য প্রয়োজন হলে আপনারা আন্তর্জাতিক যেমন ইকোনমিস্ট আছে, টাইমস ম্যাগাজিন আছে, এরা বিভিন্ন আর্টিকেলের উপরে সুন্দর সুন্দর অ্যানালিসিস দিয়ে থাকে। তো এগুলো আপনারা দয়া করে দেখলে ভালো হয়। এটা একটা অংশ। দ্বিতীয় হলো যে সংশ্লিষ্ট অংশ, কোনো স্পেসিফিক বিষয় যদি হয়, যেমন চায়না সংক্রান্ত যদি কিছু হয়, সেই ক্ষেত্রে চাইনিজ সরকারের এক ধরনের অনুভূতি বা মানসিকতা পাওয়ার জন্য সিনহুয়া দেখতে পারেন, বা ভারতের হলে এ ধরনের ভারতের যে ইংরেজি পত্রিকা আছে সেটা দেখতে পারেন। ব্রিটিশ বেসড কিছু নিউজ পেপার আছে, সানডে, মিরর, এ ধরনের কিছু পত্রিকা আপনারা, সান, এগুলা দেখতে পারেন। আমেরিকা বেসড নিউজ পেপার আছে আপনার ওয়াশিংটন পোস্ট বা নিউ ইয়র্ক টাইমস, খুব বিখ্যাত পত্রিকা, এগুলো আপনারা দেখতে পারেন। সুতরাং এগুলা সংশ্লিষ্ট জায়গাটা, এটা যে পুরোটা দেখতে হবে তা না, আপনার যেখানে যতটুকু প্রয়োজন অতটুকুনি আপনি ওখান থেকে নিয়ে নিবেন শুধুমাত্র। তো এইভাবে আপনি আন্তর্জাতিকের এই যে 60 নাম্বার আমরা বলতেছি, 3টা প্লাস একটা প্রবলেম সমাধান, এটার ব্যাপারে তৈরি হতে পারে। আর আমি যতটুকু বলছি বারবার যে এখানে আমি যতটা আলাপ করবো, আমি প্রত্যেকটা ইনশাল্লাহ নোট দিয়ে দিব। শুধু আমার নোটের অংশটুকু সময়ের সাথে আপনারা আন্তর্জাতিকভাবে যেহেতু সমস্যাগুলো বা বিষয়গুলো
প্রতিনিয়ত ডেভেলপমেন্ট হতে থাকে। আজকে হয়তো একটা বিষয় আমি আলাপ করলাম, সুতরাং আগামীকাল যেটা ঘটতেছে সেটা তো আর আমাদের ভিতরে অন্তর্ভুক্ত নাই। ওই অংশটাকে আপনারা আপডেট করে নিলে এটা মোটামুটি আশা করা যায় যে ওই এই পার্টের জন্য কাজ হয়ে যাবে আশা করা যায়। বাট আবারও কোচিং গাইড আপনাকে একটা অংশের জন্য আপনাকে কিভাবে পড়তে হবে সেই ধারণাটা দেওয়া, সে উদাহরণ হিসাবে 2-4টা সেশনে সেটার আলাপ করা। বাকি পুরো সিলেবাসটা আপনাকেই দয়া করে পড়তে হবে এবং প্রচুর পড়তে হবে, যে কোনো বিষয়ে, শুধু আন্তর্জাতিক বিষয় না, যে কোনো বিষয়ের উপরে, সে বাংলা বলেন, ইংরেজি বলেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স বলেন, গণিত বলেন, মানসিক দক্ষতা বলেন, আইসিটি বলেন, যাই বলেন, পড়াশোনাটা ভাই পুরোপুরি ভাবে আপনাকেই করতে হবে। শুধু দয়া করে কোচিং নির্ভর হবেন না, কোচিং এর ক্লাসে যতটুকু পড়িয়ে দিল বলে দিল এর উপরে নির্ভরশীল থাকবেন না। এর বাইরে আপনি দয়া করে অনেকাংশে বেশি পড়াশোনা করেন, যাতে করে স্কোর বেশি আসে এবং আপনি আপনার পছন্দের 1 নম্বর ক্যাডারটা পেয়ে যান ইনশাআল্লাহ। ক্যাডার তো সবই ভালো, আমরা পছন্দের খাতিরে 1, 2, 3, 4 করে দিয়ে থাকি। আশা করছি আপনার পছন্দ হিসাবে আপনি 1 নম্বর ক্যাডারটা যাতে ভালো করে পেয়ে যান ইনশাআল্লাহ। এখনকার অংশে আমরা আসতে চাই যে শর্ট প্রশ্ন কিভাবে জবাব দিব। 1 নম্বরে শর্ট কোশ্চেন, 2 নম্বরে আমার এমপিরিক্যাল বা ব্রড কোশ্চেন যেটা, 3 নম্বরে আমার প্রবলেম সলিউশন যেটা, প্রবলেমের সলিউশন। এই 3টা অংশ কোনটা কিভাবে আমরা জবাব দিতে চাই। আমি প্রথমে বলেছিলাম যে শর্ট প্রশ্নটা সাধারণত ভালো স্কোর করার সম্ভাবনা থাকে, সময় হয়তো 7 মিনিট। তো 7 মিনিটে আপনি কারো হাতের লেখা যদি দ্রুত হয় সে ভালো ম্যাটেরিয়াল দিতে পারবেন, বেশি ম্যাটেরিয়াল দিতে পারবেন। হাতের লেখা যদি কম দ্রুত হয় তার জন্য স্বাভাবিকভাবে লেখার পরিমাণ কমে যাবে, ম্যাটেরিয়ালের পরিমাণ কমে যাবে। আপনারা এখন থেকেই যদি লেখার অভ্যাস প্রচুর করেন, প্রতিদিন আপনি অন্তত 5-7 পাতা 10 পাতা করে লেখার অভ্যাস করেন, দেখবেন হাতের লেখাও সুন্দর হবে, ভুলের পরিমাণও কমে আসবে এবং দ্রুত হবে হাতের লেখা। তো আপনারা দয়া করে শর্ট প্রশ্নের ব্যাপারে যেভাবে জবাব দিবেন, সেটা ধরেন 2-3 প্যারাই হোক, অসুবিধা নাই। এই অংশটুকুন আপনারা বাসায় তো অবশ্যই প্র্যাকটিস করবেন, আমি বারবার বলছি। প্রথমে এই যে প্রশ্নটা করা হলো এর মূল কথা যেগুলা, চুম্বক অংশগুলো প্রথম 1 বা 2 প্যারার ভিতরে আপনি নিয়ে আসবেন। এটাই হলো আপনার জন্য জরুরি। প্রথমেই যদি আপনি 2-4 লাইন দেওয়া শুরু করেন, ইন্ট্রোডাকশন, তারপরে 2-4 লাইন ব্যাখ্যা, এরকম করতে শুরু করেন, তাহলে হয়তো সময়ের ভিতরে আপনি ভালো জবাব দিতে নাও পারেন। সময় থাকলে আপনি দিবেন, আমি সেটাকে কেন অস্বীকার করব, কিন্তু প্রথমে আপনি মূল অংশগুলো যেটা আলোচনার বিষয় বলা হয়েছে সেই জিনিসটাকে আপনি প্রথমে নিয়ে আসেন, সুন্দর করে নিয়ে আসেন। দেন আপনি ওইটার সংশ্লিষ্ট যদি কোনো তথ্য উপাত্ত দেওয়ার হয় সেটা আপনি দিতে চেষ্টা করেন। সর্বশেষে গিয়ে ওইটার যদি কোনো এক্সপ্লানেশন থাকে, আপনার কোনো মতামত থাকে, সেই অংশটা আপনি দিতে পারেন। এইভাবে আপনি সাজান, কিন্তু প্রথমে মূল প্রশ্নের জবাবটা দিয়ে নিয়ে পরের অংশগুলো তারপরে আপনি যোগ করতে থাকবেন। আমরা উদাহরণ হিসাবে যদি ধরে নিই, যে কি ধরে নিব আমরা, ধরেন আবহাওয়া মানে ক্লাইমেট চেঞ্জের উপরে ধরলাম যে ক্লাইমেট ডিপ্লোমেসি কি। একটা প্রশ্ন আসছে যে ক্লাইমেট ডিপ্লোমেসি কি, বা জলবায়ু কূটনীতি কি, বা বলা হলো জলবায়ু কূটনীতি বলতে আপনি কি বুঝেন, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন জলবায়ু কূটনীতি। সো প্রথমেই আপনি বলবেন যে জলবায়ু কূটনীতিরই একটা অংশ, আন্তর্জাতিক লেনদেনের, আন্তর্জাতিক আলোচনা পর্যালোচনা এবং নেগোসিয়েশনের একটা অংশ, যেখানে প্রাধান্য থাকবে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এটা থেকে কাটিয়ে ওঠা এবং সারা বিশ্বের কি দায় দায়িত্ব আছে সেই বিষয়ে আলোচনা, নেগোসিয়েশন, সেটাকেই আমরা জলবায়ু কূটনীতি বলবো। প্রথম অংশটা দিয়ে দিলেন। এরপরে আপনি এটার একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন যে জলবায়ু কূটনীতি আজকের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ জলবায়ু কূটনীতির কারণে সারা বিশ্ব আজকে জলবায়ুর বিষয় বা জলবায়ুর বিষয়টাকে পরিবেশের বিপর্যয়, মানব জাতির ওই অস্তিত্বের বিপর্যয় হিসাবে দেখছে, যে কারণে কেউই এই বিষয়টাকে ছোট হিসাবে গণ্য করে না, বরং ধনী বা কম ধনী সব দেশের জন্যই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। তৃতীয় পারাতে এসে আপনি লিখলেন যে যদিও বিভিন্ন স্টাডি বলছে, বিভিন্ন করলারি গুলো বলছে, অনুসিদ্ধান্ত গুলো বলছে যে এই
বিশ্বে যে দুইটা কারণে, এক হলো আপনার ক্লোরোফ্লোরোকার্বন আর একটা হলো আপনার ওজোন স্তরের ক্ষয়, বা আপনার এই দুইটা কারণে আপনার পরিবেশ বিপর্যয় ঘটছে, এর সাথে মানুষের একটা বড় অংশের যোগাযোগ আছে। সুতরাং এটা মানুষকেই সমাধান করতে হবে, যার ক্ষেত্রে বলা হচ্ছে অতি শিল্পায়নের কারণে বিশ্বের বড় বড় দেশগুলো এই সিএফসি গ্যাসগুলো, যারা ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন 1950-এর দশকের পর থেকে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তারপর থেকে তারা বেশি পরিমাণে এই কার্বন নিঃসরণ করে স্ট্রাটোস্ফিয়ারে এক ধরনের ওজোন লেয়ারে ছিদ্র করে ফেলেছে, যে কারণে আজকে অতি বেগুনি রশ্মি দেশের ভূপৃষ্ঠে এসে সবাইকেই ক্ষতিগ্রস্ত করছে। সেখানে যারা বরং কম ধনী দেশ বা সাধারণ এলডিসি বা উন্নয়নশীল দেশ, এরা বরং যারা উন্নত দেশ তাদের কর্মের কারণে ভুগছে, যেখানে এদের কোনো নিজস্ব ত্রুটি নাই। এই বিষয়গুলোই জলবায়ু কূটনীতিতে উল্লেখ করা জরুরি। জলবায়ু উল্লেখযোগ্য হিসাবে আমরা কিছু আরো দু একটা বিষয়, ধরিত্রী সম্মেলন, ইউএনএফসিসিসি, আইপিসিসি বা এই ধরনের আরো বিভিন্ন উদ্যোগকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তো এরকম করে আপনি লিখলেন শর্ট প্রশ্নের ভিতরে এই ধারাবাহিকতা আপনি 7 মিনিট 8 মিনিটে বা 6 থেকে 7 মিনিটে যতটুকু পারেন অতটুকু এভাবে আপনি লিখতে পারেন। খুব বিস্তারিততে যাওয়া এখানে প্রয়োজন নেই বা দরকার নেই, সেটা টিকা হোক বা শর্ট প্রশ্ন হোক। তো এইভাবে আপনি শর্ট কোশ্চেনে জবাব দিতে পারেন। এরপরে আপনি আসেন বড় প্রশ্ন, যে 3টা থাকবে, 15 গুণ 3 45 নাম্বার, 4টা থেকে 3টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এটা বলছেন যে এটা বই থেকে পাওয়াটা খুব সহজ না, বরং আপনাকে ধারণা রাখতে হবে এবং সেটার উপরে আপনাকে লিখতে হবে। প্রিলিমিনারিতে দেখেন আপনি চাইলে আন্তর্জাতিক বিশ্বের বা আন্তর্জাতিক বিষয়ের খুব বেশি না পড়েও 110 স্কোর আপনি করে ফেলতে পারেন, কিন্তু এইখানে যেহেতু আপনি বাধ্য, আপনাকে 100-র ভিতরে 50 নাম্বার পেতেই হবে যদি আপনি পাস করতে চান। আর যদি আপনি কোনো কারণে 30-এর নিচে পেয়ে যান তাহলে তো ওই নাম্বারটা যোগও হবে না। সুতরাং আর সাধারণত আমরা দেখি যে কেউ যদি 50-এর নিচে পায়, নাম্বার হয়তো তার যোগ হবে, কিন্তু তার ক্যাডারের ক্ষেত্রে কি হবে সেটা বলা মুশকিল হয়ে যেতে পারে। তো আমাকে ক্যাডার পেতে হলে কমসে কম 50-এর উপরে এখানে পাওয়ার প্রয়োজনীয়তা থেকেই যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে এটার জবাব ভালোভাবেই দিতে হবে এবং সিরিয়াসলি নিতে হবে, প্রিলিমিনারি মতো নিলে ক্ষতি হয়ে যেতে পারে। তো আমরা যেভাবে ব্রড প্রশ্নগুলোর জবাব দিতে চাই বা বড় প্রশ্নগুলোর, এমপিরিক্যাল প্রশ্নগুলোর জবাব দিতে চাই, আমি একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি, এটাই একেবারে বাইবেল না। আপনারা প্রয়োজন অনুযায়ী এর বাইরে আপনাদের অবস্থা মতো প্রশ্নের জবাব যেভাবে ডিমান্ড করছে সে অনুযায়ী আরো সুন্দর করে ভিন্ন স্ট্রাকচার আপনি সাজিয়ে নিতে পারেন। একটা স্বাভাবিক ধারণা বা ওভারঅল ধারণা হিসাবে 1 নম্বর হলো কোনো বিষয় যখন আমরা লিখবো সেটার ইন্ট্রোডাকশনটাকে আমরা নিয়ে আসতে চাই। আমি বিষয়গুলো লিখি, তারপরে আপনারা দেখেন। এক হলো ইন্ট্রোডাকশন, 2 নম্বরে আপনি ওটার হিস্ট্রি বা ডেসক্রিপশন, বিষয়টার বর্ণনা। 3 নম্বরে এসে বিষয়টাকে আপনি অ্যানালাইসিস করেন। 4 নম্বরে এসে আপনি যদি প্রয়োজন হয় কোনো ডিসিশনে চলে আসতে পারেন। 5 নম্বরে গিয়ে আপনি কনক্লুশনে যাবেন। মোটামুটি বড় দাগে এই বিষয়গুলো থাকতে পারে। কোনটা কি? ইন্ট্রোডাকশনটা বা সূচনা, যেটা আমরা বলতে পারি, সরি, এই ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা যে বিষয়টা আজকে আলোকপাত করতে যাচ্ছি বা প্রশ্নের যে জবাবটা দিতে যাচ্ছি, এটার ভিতরে কি কি থাকতে পারে সেটা সম্পর্কে 2 বা 3 প্যারার মধ্যে, ভালো হয় 2 প্যারার ভিতরে, না হলে 3 প্যারার মধ্যে আপনি একটা ধারণা দিয়ে দেন যে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই বিষয়টা এতে এই বিষয়গুলো সংশ্লিষ্ট আছে, আমরা আমাদের আলোচনার ভিতরে এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে দেখতে চাই। এরকম আপনি একটা ধারণা ইন্ট্রোডাকশনের ভিতরে দিয়ে দিলেন বা সূচনার ভিতরে দিয়ে দিলেন। এরপরে আপনি হিস্ট্রি বা ডেসক্রিপশনে, এখানে দরকার হলে আপনি এ বি সি ডি ক খ গ ঘ করে আপনি বিভিন্ন ইস্যু নিয়ে আসতেই পারেন প্রয়োজনের খাতিরে। এখানে এসে আপনি যে ইস্যুটা লিখছেন, সে ধরেন বললো আপনাকে যে কি বলতে পারি আমরা, সিরিয়া যুদ্ধ মনে করেন।
সিরিয়া যুদ্ধে আপনি যতদূর পারেন সেই আরব স্প্রিং থেকে কিভাবে সিরিয়া যুদ্ধের প্রথমে আরব স্প্রিং কিভাবে লাগলো এখানে এসে, একটু অল্প ধারণা দেন যে আরব বিশ্বে আরব স্প্রিং কিভাবে আসলো, সেটার ঢেউ কিভাবে সিরিয়াতে আসলো, এবং সিরিয়াতে আসার পরে এই বিষয়টা সিরিয়ার সরকার কিভাবে হ্যান্ডেল করা শুরু করলো, এখানে এসে সিরিয়ার সরকারের গঠন প্রণালী কি, তাদের অবস্থান কি, তারা কোন ধরনের, এই বিষয়গুলোকেও আপনি নিয়ে আসতে পারেন। সিরিয়ার এই বিষয়গুলোকে আপনি বিস্তারিতভাবে বর্ণনা করলেন, এবং কেন যুদ্ধ শুরু হলো, এখানে কারা কারা পার্টি আছে সিরিয়া যুদ্ধের ভিতরে, কার কি ইন্টারেস্ট আছে, এবং এ পর্যন্ত কি ঘটনা কি জন্য হয়েছে, এই ঘটনাগুলো সহ এর বিস্তারিত আপনি যতদূর সম্ভব কুলায় সময়ের মধ্যে ততদূর আপনি এই হিস্ট্রি বা ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দিলেন। এরপরে আসেন অ্যানালাইসিসে। অ্যানালাইসিসে আপনি এসে দেখেন যে সিরিয়াতে আপনার আরব স্প্রিং থেকে শুরু করে এই পর্যন্ত যে যুদ্ধগুলো হয়েছে, প্রথমে আরব স্প্রিং, এরপরে আপনার সিরিয়ার স্বাধীনতা যুদ্ধের মতন বা ফ্রি সিরিয়ান আর্মি গঠন থেকে শুরু করে গভর্নমেন্ট ইন এক্সাইল, সেটাকেও তো ওখানে গঠন হয়েছে, যারা কাতারে এবং তুরস্কে যাদের অবস্থান, সে সরকার এখনো পর্যন্ত তারা নিজস্ব সরকার হিসাবে দাবি করছে, সেই বিষয়গুলো নিয়ে আসেন। এবং এখানে দেখা যাচ্ছে যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, বিশেষ করে রাশিয়ান এলাই এবং যুক্তরাষ্ট্রের এলাই যারা, সঙ্গী যারা, এদের ভিতরে মধ্যপ্রাচ্যের ক্ষমতা দখলের বিষয়, এই বিষয়গুলো এখানে জোরে সোরে চলে আসছে। তাদের বিষয়গুলো যে জোরে সোরে, মানে এদের ভূমিকাগুলোর কারণে যুদ্ধ থামতে চাইলেও হয়তো থামতে পারছে না। সেখানে অন্যান্য গোষ্ঠীর সংশ্লিষ্টতা, ইরানের সংশ্লিষ্টতা বা তার তুরস্কের সংশ্লিষ্টতা, সৌদি আরবের সংশ্লিষ্টতার কারণে বিষয়টা আরো দীর্ঘমেয়াদী হয়ে উঠছে। এবং বাশার আল আসাদকে যারা সরাতে চাইছে, তারা একদিকে, বাশার আল আসাদের সাথে রাশিয়া সহ হিজবুল্লাহ, ইরান, রাশিয়া, চীন, একসময় তুরস্ক আমেরিকার সাথে ছিল, এখন তারা ফিরে অন্যদিকে চলে গেছে। এদের এই যে বিভিন্নমুখী বা ভিন্নমুখী প্রচারণা বা ভিন্নমুখী অ্যাক্টিভিটিস, সেখানে জাতিসংঘের ভূমিকাও খুব একটা বেশি মানে উল্লেখযোগ্য আমরা দেখতে পাচ্ছি না। সবকিছু মিলে এই বিষয়টা কেন কঠিন হয়ে গেল, সেটার একটা অ্যানালিসিস আমরা এখানে দাঁড় করিয়ে দিতে পারি। সর্বশেষ ডিসিশনের ভিতরে এসে আমরা বলতে পারি যে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খুব দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টা সমাধানে আসাটা যে সহজ সেটা মনে হয় না। তারপরেও সবসময় সমাধানের রাস্তা সব ক্ষেত্রেই খোলা থাকে। কোনো না, শুধুমাত্র প্রয়োজন হলো ভালো মানসিকতার এবং পজিটিভ মানসিকতার মাঝখানে এক ধরনের, এটা হলো দুই পক্ষেরই মানসিকতার প্রয়োজন হয়, সাথে সাথে স্বার্থের সংঘাতের জায়গাগুলোকে যদি ন্যারো করে নিয়ে আসা হয়, তাহলে এই সংঘাত এড়িয়ে সমাধানকে সহজ পথে নিয়ে আসা যায়। সেখানে কেউ একজন মোটামুটি নিরপেক্ষ দেশ বা নিরপেক্ষ ব্যক্তি, যারা প্রেসার গ্রুপের সদস্য বা যারা নন স্টেট অ্যাক্টর, এমনও হতে পারে, কোনো স্টেটও হতে পারে, নন স্টেট অ্যাক্টরও হতে পারে, পাওয়ারফুল নন স্টেট অ্যাক্টর, সে পোপ ফ্রান্সিস যদি আমরা বলি, যার কথা মানুষ শুনে অনেকে, এ ধরনের কাউকে যদি আমরা বলতে পারি যে এই ধরনের লোকগুলো যদি এর ভিতরে ইনভলভ হয়ে, যেমন ডেসমন্ড টুটু সাউথ আফ্রিকাতে সমাধান করেছিলেন, যে এরকম যদি কেউ এর ভিতরে এসে দুই পক্ষকে ব্লাডশেড থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে এক ধরনের সমঝোতায় আসার চেষ্টা করে, এবং দুই পক্ষ যদি আবার খোলা মনে নিয়ে অন্য যারা এর ভিতরে ইনফ্লুয়েন্সিয়াল আছে, যারা স্বার্থের কারণে লড়ছে, তাদের স্বার্থের বাইরে গিয়ে যদি এই দেশগুলো, এই দুই পক্ষ, মূলত হলো এখানে সিরিয়ান দুই পক্ষ, সাথে তো অন্যরা তাদের স্বার্থের কারণে এদেরকে নাচাচ্ছে, এক হলো সিরিয়ান সরকার, আর একটা হলো ফ্রি সিরিয়ান আর্মি, তারপরে এদের এলাই অন্যরা আছে, এই দুই পক্ষকে যদি কোনোভাবে তারা নিজেরা মেনে নেয় এবং তাদেরকে বোঝানো সম্ভব হয়, তাহলে এখানে এক ধরনের সমাধান আনা সম্ভব। সেটা ওই দুই পক্ষের সাথে বসে তৃতীয় একজন নিরপেক্ষ পক্ষ সেটাকে সমাধানের চেষ্টা করতে পারে বলেই মনে হয়। এরকম আরো 5টা পয়েন্ট আপনি দিতে পারেন যে এই বিষয় সেখানে করা যেতেও পারে। দেন আসেন আপনি কনক্লুশনে। সমাধানের ভিতরে আপনি বলে দেন যে আমরা এখনকার বিশ্ব কোন অবস্থাতেই যুদ্ধ চাই না, এবং যুদ্ধ হওয়া মানেই মানবতার বিপর্যয়, শুধু মানে প্রকৃতির বিপর্যয়, পরিবেশের বিপর্যয়, মানবতার বিপর্যয়, জীবন ক্ষয়, সব দিকে ধ্বংসই ধ্বংসের কোনো ভালো দিক নাই। সুতরাং বিশ্ব কখনোই চায় না, বা বিশ্বের কারোরই
শান্তিকামী মানুষ, সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না, বরং যুদ্ধ এড়িয়ে যেতে চায়। সেক্ষেত্রে ইগোর প্রশ্নটাকে বাইরে রেখে যদি দুই পক্ষই নিজেদের মতন করে সমাধান করার চেষ্টা করে, তাহলে আমরা মনে করি যে এই স্বার্থান্বেষী মহলের স্বার্থ থেকে বের হয়ে তাদের পক্ষে এই বিষয়ের সমাধান করা সম্ভব, এবং আমরা সে ধরনের আশায় থাকলাম। এই ধরনের কিছু একটা আপনি কনক্লুশনের ভিতরে, মানে এই বিষয়গুলোর একটা সামারি আপনি কনক্লুশনে দিয়ে আপনার একটা মতামত ওখানে দিয়ে 1 থেকে 2 প্যারার ভিতরে আপনি শেষ করে দিতে পারেন। তো এটা হতে পারে বড় প্রশ্নের জবাব দেওয়ার স্টাইলটা। তো স্ট্রাকচার যেহেতু আপনি পেয়ে গেছেন, এখন ম্যাটেরিয়াল দেন। হ্যাঁ, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা অনেক সময় যদি আমাকে প্রশ্ন করা হয় স্যার ম্যাপ দিব কিনা, ম্যাপ তো ভাই প্রয়োজন হলে দিতেই পারেন। ম্যাপ দেওয়া এবং প্রচুর পরিমাণে যদি আপনি ডেটা দিতে পারেন, রিলেভেন্ট ডেটা, সেটা আরো ভালো হয়। একেবারে সোজা ইতিহাস লিখেছেন, সেটাও ভালো, খারাপ আমি বলছি না, অবশ্যই সেটা ভালো। কিন্তু এই ইতিহাসের ভিতরে যদি সংশ্লিষ্ট কোথাও আপনি ডেটা দিতে পারেন, যেমন আপনি এক জায়গায় বললেন যে একটা তুলনামূলক জায়গায় বললেন যে সিরিয়াতে আপনি বললেন যে পক্ষে বিপক্ষে যে এখানে ফ্রি সিরিয়ান আর্মি এবং সিরিয়ান গভর্নমেন্ট, কার অবস্থা কি, এদের কত সোলজার, এদের কত সোলজার, এদের কি অস্ত্র, ওদের কি অস্ত্র, এদের পক্ষে কারা, ওদের পক্ষে কারা, এই ধরনের একটা আপনি টেবিল আকারে যদি দিয়ে দেন, তাহলে ওই গতানুগতিক, এটা ইতিহাসেও আপনি লিখতে পারতেন, কিন্তু দিলে হলো কি আপনি গতানুগতিকের চেয়ে একটু বাইরের লেখাটা লিখলেন এবং পুরো ইতিহাস লিখে আসছেন, তার ভিতরে যখন একটু আলাদা রকম হলো, অনেক সময় এটা এক্সামিনারের দৃষ্টিকে আকর্ষণ করে, ভালো লাগে একটা মানে বৈপরীত্য দেখলে। মানে একটা আপনি একটা ডেটা দিলেন, ধারাবাহিকতা থেকেও বের হয়ে আসলেন, দেখতেও সুন্দর হলো, এক ধরনের দৃষ্টি আকর্ষণের বিষয় হলো, সেটা একটা। ম্যাপ আপনি প্রয়োজন হলে আপনি দিবেন অবশ্যই। যেমন আমরা যদি হংকং বা আজারবাইজান আর্মেনিয়ার বিষয়টা আসি, হংকং তাইওয়ান বাদ দিলাম, হংকং তাইওয়ান তিব্বত বা অন্য যেগুলো আমরা, এটা না হয় চীনের সাথে আপাতত চিন্তা রাখি, আমরা যদি সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে আজারবাইজান আর্মেনিয়া, যে এখানে যে যুদ্ধটা নাগর্নো কারাবাখ, ইনফ্যাক্ট নাগর্নো মানে পাহাড়ি, হিলি, অসমতল জায়গা, তো অসমতল কারাবাখ, যেমন আমাদের পার্বত্য চট্টগ্রাম আমরা বলি, এই ধরনের একটা নাম পার্বত্য চট্টগ্রাম, নাগর্নো কারাবাখ। যদি এই নাগর্নো কারাবাখের বিষয়ে কোনো একটা প্রশ্ন আসে, তাহলে আমরা এখানে কিন্তু ম্যাপ দিতেই পারি যে নাগর্নো কারাবাখ যুদ্ধটা কি, কেন হলো, সেখানে আমরা যদি দেখিয়ে দিতে পারি। এখন এই যে ম্যাপটা আপনারা, আমি বলি না যে একদম স্কেল ধরে সুন্দর করে রং চং দিয়ে যেভাবে গ্লোবাল ম্যাপে আছে ওইভাবেই দিয়ে দেন, এটা জরুরি আমি মনে করি না, বরং অবস্থানটাকে বোঝানোর জন্য মোটামুটি আপনি যদি জায়গাটা দেখাতে পারেন, ধরেন আমি বলে দিলাম যে এটা হলো আমার আর্মেনিয়া, আর এখান থেকে আপনি চলে আসেন, ধরেন এটা হলো আপনার আজারবাইজান, এইখানের অংশটা হলো আমাদের নাগর্নো কারাবাখ। অবস্থান দেখানোর জন্য, যদি সম্ভব আপনার সব দরকার নেই, এই দুটো অংশ দেখানো, এরপর যদি পারেন এদিকে আছে জর্জিয়া, সেটা দেখাতে পারেন আপনি, এই পাশে জর্জিয়া, এই পাশে আছে আপনার ইরান, সেগুলো যদি আপনি দেখান সেটা দেখাতেই পারেন। তো মূল হলো আমার এই দুইটা জায়গাকে আপনি দেখিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে এই নাগর্নো কারাবাখটা আজারবাইজানের ভিতরে। তারপরে তো ইতিহাসে বলতেছেন যে এটা সেই স্টালিন নিজেও এটাকে আজারবাইজানের অংশ হিসেবে দিয়ে গেছেন মানে স্বীকৃতি দিয়ে গেছেন, বিশ্ব এটাকে স্বীকৃতি দিচ্ছে, সারা পৃথিবীর মানুষ। তো এই রকম যদি আপনি যত ভিতরে লেখাই থাকবে, এই ম্যাপটা দিলে ওটা রিলিভেন্ট হয়ে যায়, বরং আরো বুঝতে সবার জন্য সুবিধা। আচ্ছা, আজারবাইজানটা এটা হয়তো আপনি কালো কালিতে দিলেন, এটা একটু হয়তো অ্যালাউড অন্য যে কোনো কালিতে দিলেন, এটাকে থার্ড অ্যালাউড কালি দিয়ে দিলেন, যেমন লাল কালি তো আপনি পরীক্ষায় ব্যবহার করতে পারেন না, বা সবুজ অ্যালাউড কিনা আমি জানি না, যাই হোক যে কালি অ্যালাউড না সেটা ডেফিনেটলি আপনি এখানে দিবেন না, অন্য যে কালি অ্যালাউড সেই হিসাবে আপনি তিনটাকে 3 রঙে দেখিয়ে দিলে তখন এখান থেকে বোঝা যাবে যে নাগর্নো কারাবাখের অবস্থানটা আজারবাইজানে। এটা বোঝা গেল যে আর্মেনিয়া আজারবাইজানের ভিতরে থাকা সত্ত্বেও এটাকে দাবি করছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলেও। এই ধরনের ক্ষেত্রে এসে আপনি এটাকে দিতেই পারেন। যদি সম্ভব হয় এই পাশে যে তুরস্ক আছে সেটাও দেখিয়ে দিতে পারেন, কারণ তুরস্কের একটা বড় ভূমিকা আজারবাইজানের উপরে আছে, তাদের সেই ওসমানিয়া খেলাফতের সময় থেকে
এক ধরনের লিগেসি তাদের সাথে আছে, এক ধরনের মিলিটারি চুক্তি তাদের সাথে আছে, যে কারণে তারা এখনো আজারবাইজানকে সেই চুক্তির অংশ হিসাবে সামরিকভাবে সাহায্য করে থাকে। যদিও এর পিছনে আরো অন্যান্য অনেক কারণ আছে, রিজিওনাল হেজিমনি থেকে অনেক কিছুই আছে, বাট সাহায্য তারা করে থাকে। তো চাইলে ওটাও দেখাইতে পারেন। ইরান যেমন, ইরান আবার আপনার আজারবাইজানের চেয়ে আর্মেনিয়াকে বেশি অংশে কাছে ঘেঁষতে চায়, কারণ আজারবাইজানের সাথে আবার সম্পর্ক বেশি ইসরায়েলের। সো গ্লোবাল অনেক বিষয়ের ভিতরে থাকে। তো পারলে আপনি দেখান, না দেখালে নাই, অ্যাটলিস্ট ওই দুটাও যদি আপনি দেখান তাহলেও সম্ভাবনা আছে এটাকে ক্লিয়ার করে যাওয়ার। তো এটা গেল আপনার ব্রড কোশ্চেনে, যে আপনি কিভাবে লিখবেন, একটা স্ট্রাকচার দিবেন, যত বেশি তথ্য দেওয়া যায়, শুধু একেবারে মানে কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কথাবার্তা একেবারে অ্যাভয়েড করাটাই বেটার। কারণ আপনার কাছে এত ম্যাটেরিয়াল আছে যে প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় ডেটা এবং প্রয়োজনীয় যদি হয় ম্যাপ, এগুলো দিতে দিতেই আপনার 25-26 মিনিটে আপনি সব তথ্য আপনার ভিতরে যা আছে কভার করতে পারবেন না। সেটাকে আপনাকে রেশনিং করে খুব মূল অংশ বা বেশি গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে নিয়ে আসতে হবে। আপনি হয়তো 10 পাতা জানেন আপনি আজারবাইজান আর্মেনিয়ার ব্যাপারে, কিন্তু লিখতে গেলে তো আপনি হয়তো হাত দিয়ে যদি লেখেন 5 পাতার বেশি আপনি লিখতে হয়তো সময় পাবেন না। 5 পাতা 6 পাতাই না হয় লিখলেন বা 7 পাতাই লিখলেন, তো এর ভিতরে আপনি 10 পাতা থেকে রেশনিং করে আনতেই হচ্ছে 30% অ্যাটলিস্ট। তো সেই হিসাবে আপনি ব্রড প্রশ্নের জবাব দিন, বড় প্রশ্নের জবাব দিবেন, সেটাই এক্সপেক্টেড। এরপরে তৃতীয় অংশ, আর আমি বলেছিলাম তখন যে এটার ভিতরে আমি যতটুকুন আলোচনা করব ততটুকুনের নোট আমি ইনশাআল্লাহ মার্চ ফরওয়ার্ডকে দিয়ে দিব, সাথে সাথেই দিয়ে দিব, আপনি তাদের থেকে কালেক্ট করে নেবেন। যদি কোনো কারণে আপনারা মার্চ ফরওয়ার্ড থেকে রেসপন্স না পান, আপনারা আমাকে অনেকে ইমেল করে সরাসরি জিনিসগুলো চান, কে কোথা থেকে চায় আমি সেটা বুঝিও না। তারপরেও বেটার হলো যে আপনারা মার্চ ফরওয়ার্ডকে চাইবেন, আমাকে আপনারা ইমেল করেন প্রয়োজনে, কিন্তু আপনি যখন ইমেল করবেন তখন দয়া করে আপনার পরিচয়টা দিন, যে আপনি মার্চ ফরওয়ার্ডের অমুক ক্লাসটার ব্যাপারে। আজকে যেমন আমি যদি বলি যে ধরেন 5 তারিখ, আজকে 5 এপ্রিলের সন্ধ্যেবেলা ওরিয়েন্টেশনের উপরে আপনার নোটটা আমি পাই নাই, এই ধরনের যদি লেখেন তাহলে আমার বুঝতে সুবিধা হয়। কারণ বিভিন্ন জন বিভিন্ন ভাবে লেখে, যখন বোঝাটাও আমার জন্য কষ্টকর হয়ে যায়। তো এরকম হলে আমি যেভাবে পারি আপনাদের নোটের অংশটা যাতে মার্চ ফরওয়ার্ড দেয় বা তারা ভুল না করে, সেটা ইনশাআল্লাহ আমিও তাদের সাথে টেক আপ করার জন্য চেষ্টা করতে পারবো। সেই হিসাবে আপনারা আমাকে ইমেল করতেই পারেন ইনশাআল্লাহ। সো এটা গেল আমাদের দ্বিতীয় অংশের বিষয়। এরপরে আমরা আসি তৃতীয় অংশ, যেটা সমস্যা এবং সমাধান। এইটা বিষয় নিয়েই থাকে। এটা ওই ব্রড প্রশ্নের মতোই এক ধরনের বিষয়, যেখানে আমরা প্রথমে তো বিষয়টাকে ইন্ট্রোডাকশন দিলাম, যে সমস্যাটা কি সেটার একটা ধারণা আমরা দিলাম। এখানে শুধু যেটা পার্থক্য হতে পারে, আপনি এই যে হিস্ট্রি বা ডেসক্রিপশন যেটা দিচ্ছেন, ইস্যুটার যে ডেসক্রিপশন দিচ্ছেন, সেটাকে আপনি অত বেশি লম্বায় যাবেন না, কারণ আপনাকে অ্যানালিসিস এবং সমাধানে বেশি আসতে হবে। এই জন্য আপনি হিস্ট্রি বা ইন্ট্রোডাকশন দিলেন, সমস্যাটা উৎপত্তি কোথায়, কিভাবে আসলো, আজকের পর্যায়ে কি আছে, এতটুকুন মোটামুটি একটা ধারণা আপনি দিয়ে দিলেন। এখানে অনেক বেশি লেখা প্রয়োজন নাই, যেটা ব্রড কোশ্চেনে আপনি লিখেছেন। 3 নম্বরে এসে অ্যানালাইসিসটা, এটাকে আপনি অনেক বড় করার চেষ্টা করেন সময় অনুপাতে। কারণ অ্যানালাইসিস আপনি যত বেশি দিতে পারবেন, এখানে বিবরণ যত বেশি দিতে পারবেন, সমাধানটা তত বেশি খুলবে আপনার জন্য। এখানে পজিটিভ নেগেটিভ সবকিছু ইনভলভমেন্ট, এর আফটার ম্যাথ, এর সবকিছু আপনি এই অ্যানালাইসিসের ভিতরে নিয়ে আসেন। এর মানে পর্দার পিছনের যত বেশি অংশ আপনি এখানে নিয়ে আসতে পারবেন, সমস্যার সমাধান দেওয়াটা তত বেশি আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য এই অংশটাকে আপনি বেশি ফোকাস করেন, করে আপনি 4 নম্বরে এসে এরপরে ডিসিশনটা দেন, সমস্যার সমাধানটা দেন। এইখানে আপনাকে একটা ডিসিশন কখনো বলা ঠিক না, আপনি একাধিক অপশন রাখেন, যে এটা এই ধরনের আমরা ঘটনার প্রেক্ষিতে এবং উপরোক্ত অ্যানালিসিসের বা অ্যানালিসিসের প্রেক্ষিতে আমরা নিচের বিষয় সমাধানের জন্য নিচের বিষয়গুলোকে কনসিডার করতে পারি। এখানে আপনি একাধিক যত বেশি অপশন দিতে পারবেন তত বেশি, আমি মনে করি আপনার জবাবটা তত বেশি ভালো হতে পারে। এবং কখনোই আমরা আন্তর্জাতিক বিষয়ে জবাবকে সিল করে দিব না, যে
ইহার উপরে ভিত্তি করিয়া বলা যায় যে ইহা ঘটিবে, বা ওখানে সিরিয়াতে যুদ্ধ, ওখানে 5-7 জন লোক যে হাফেজ আল আসাদকে ধরিয়া লইয়া আসুক, সমাধান হইয়া যাইবে। এই ধরনের সমাধান আমরা কখনো মানে হয়ে যাবে, এটা করে ফেলবো, এই ধরনের কথা আমরা ওখানে অ্যাভয়েড করবো। বরং আমরা যে 5-6টা এখানে ABCDEF যে কয়টা ডিসিশনের অল্টারনেটিভ আমরা রাখবো, প্রত্যেকটাতে আমরা বলবো যে এই ধরনের বিষয় করা যেতে পারে। কখনো আমরা একদম নির্দিষ্ট করে বলে দিব না যে এটা করতে হবে বা এটা করেন, করা যেতে পারে, এটা করা যেতে পারে, এটা সম্ভাবনা আছে, এটা হতে পারে। এই ধরনের রাখার কারণ হলো যে এমনিতেই আন্তর্জাতিক বিষয়াবলী আমরা সব ঘটনা জানি না। আমরা যে সিদ্ধান্তগুলো দিচ্ছি সেটা আমাদের যে অ্যানালিসিস বা আমাদের কাছে যে হিস্ট্রির যে তথ্য উপাত্ত আছে তার উপরে ভিত্তি করে, হয়তো সেটা প্রকৃত ঘটনা নাও হতে পারে। এটা একটা যেমন বিষয়। আরেকটা হলো যে আপনি এই স্বল্প সময়ের ভিতরে সব তথ্য, সব অ্যানালিসিস এর ভিতরে আপনি যেটা নিজে করতে পারবেন সেগুলোও সব নিয়ে আসতে পারবেন, এটা একটা। আরেকটা হলো যে আগামীকাল যে এমন কিছু ঘটতে পারে যে ঘটনার কারণে এই যে অ্যানালিসিসটা আপনি করেছিলেন সেটা ঠিক উল্টে যেতে পারে। হয়তো এই যে যেমন আমরা বললাম যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে তুরস্কের সাথে আমেরিকার যে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক খুবই উষ্ণ ছিল। এমনকি আপনার কোরিয়ান ওয়ারেও তুরস্কের সৈন্যদেরকে আমেরিকান লিডারের আওতায় দেওয়া হয়েছিল যুদ্ধ করার জন্য, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা প্রচুর সৈন্য দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্যাসপিয়ান থেকে ওই অংশ দিয়ে রাশিয়ান কোন জাহাজকে তুরস্ক পার হয়ে ভূমধ্যসাগর অঞ্চলে বা রেড সির দিকে আসতেই দেয়, যে কারণে রাশিয়ার অবস্থা ওইখানে আটকা ছিল কিছুটা। বিপদ অবশ্যই নৌবাহিনীর ক্ষেত্রে তারা কিছুটা, এই অংশটাতে তারা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। এবং এই ধরনের যাই হোক এই সম্পর্কটা তাদের সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে। অথচ সেই উষ্ণ সম্পর্কটা হঠাৎ করে এসে 2016 সালের দিক থেকে আমরা দেখতে পাই ঠিক উল্টে পড়েছে। একদম একজন আরেকজনের এত বড় বন্ধু থেকে একদম উল্টো দিকে শত্রুতার পর্যায়ে চলে এসেছে, যেখানে তুরস্ক দাবি করছে যে তুরস্কের সরকার বা তুরস্ককে উল্টে দেওয়ার জন্য, পতনের জন্য আমেরিকা সব ধরনের ষড়যন্ত্র, অর্থ খরচ, CIA সবকিছু করছে সেখানে। তো এ ধরনের একটা বিষয়। তারপরে ধর্মযাজককে আটকে রাখা, তুরস্কের যারা বিরোধী পক্ষ তাদেরকে আমেরিকায় জায়গা দেওয়া, তারপরে কুর্দিস্তান তৈরি করা আমেরিকানদের, যেটা তুরস্কের ভার্সন অনুযায়ী বা আন্তর্জাতিক অ্যানালিস্ট যারা তাদের ভার্সন অনুযায়ী যে আমেরিকার বড় স্বার্থ ওই অঞ্চলে একটা কুর্দি রাজ্য তৈরি করা, যেটা তাদের পাপেট সরকার হবে মধ্যপ্রাচ্যের অনেক সরকারের মতন। সেই বিষয়গুলো, যেটা PKK আমরা বলে থাকি কুর্দিস্তান তৈরি করার ক্ষেত্রে, যেটাকে তুরস্ক কখনোই সামনে আসতে দেয় না, বরং এটাকে ব্যান করে দিয়েছে, সেটাকে তারা সামনে নিয়ে আসতে চায়, কুর্দি রাষ্ট্র তৈরি করতে চায়, ইরাকের মতন একটা জায়গা তৈরি করে ফেলতে চায়, এক ধরনের সরকার, ইরাকের মতো পুতুল সরকার তুরস্কেও নিয়ে আসতে চায়। তো এই বিষয়গুলো সবকিছু মিলে একজন আরেকজনের উপরে অবরোধ দেওয়া পর্যন্ত আমরা দেখেছি যে সম্পর্ক কত তলানিতে গিয়ে ঠেকেছে, বিরোধী অবস্থায় গিয়ে ঠেকেছে। তো এই বিষয়গুলো এই জন্য বললাম যে আজকে যেটা দেখছি আমরা, কালকে ঠিক উল্টো ঘটনা ঘটতে পারে, তখন সিদ্ধান্তের বিষয়টা ভিন্ন রকম হয়ে যেতে পারে। সো এই স্কোপ গুলোকে আমরা রাখা, আপাতত এই ধরনের সিদ্ধান্ত গুলো এখানে আসতে পারে। যত বেশি অল্টারনেটিভ রাখা যাবে তত বেশি ভালো হবে। সর্বশেষে গিয়ে আপনি ওই কনক্লুশন দিয়ে দেবেন। স্ট্রাকচারটা একই ধরনের, কিন্তু এই জায়গাটাকে আপনার হিস্ট্রির জায়গাটা একটু কম রেখে অ্যানালিসিসটাকে আপনি বেশি দেন, ডিসিশনের জায়গাগুলোতে বেশি অপশন রেখে দেন, তারপরে আপনি সমাধানগুলো করে তৈরি করে ফেলেন। এটা আমাদের সমাধানের অংশ, বা কি বলে আপনার লাস্ট প্রশ্নের জবাব এরকম হতে পারে। আমরা যখন করি আমরা দেখবো একটা সমস্যার সমাধান আমরা করে দেখবো। আমাদের সিলেবাসের ভিতরে যে 15টা সেশন হবে, সেখানে সমাধানের একটা বিষয় আমাদের আছে, আমরা একটা সমাধান যে কোনো একটা বিষয়, আন্তর্জাতিক কোনো একটা বিষয়ের উপরে সমাধান করে দেখবো, দেখা যায় তখন আমরা আরো বেশি পরিষ্কার হয়ে যেতে পারবো। মোটামুটি আমি আন্তর্জাতিককে কিভাবে ভালো করা যেতে পারে আমার আমার জ্ঞানের ভিতরে যেগুলো আসছে সে অনুযায়ী আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি জানি না আপনাদের কতটা উপকারে আসবে, তারপরে আপনারা এই সংশ্লিষ্ট ক্ষেত্রে
যে প্রশ্ন আপনাদের আছে আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত বা পরীক্ষা ভালো কিভাবে করা যেতে পারে সেই বিষয়ের প্রশ্ন যদি আপনারা করেন, আমার স্বল্প সময়ের জন্য ভালো হয় সেটার দিকে জবাব দেওয়া। আপনারা যদি অন্য কোনো বিষয়ে আলাপ করেন তাহলে আসলে সময়ের কারণে পরে রিলিভেন্ট অনেকের প্রশ্নের জবাব দেওয়াটা তখন আর সহজ হয়ে ওঠে না। সো আমি ইনশাল্লাহ দেখি, অলরেডি তো প্রায় 45 মিনিট হয়ে গেছে আমাদের। ঠিক আছে, অসুবিধা নাই, 1 ঘন্টা আমরা চিন্তা করেছিলাম 1 ঘন্টায় শেষ করব, তারপরেও সমস্যা নাই, আপনারা প্রশ্ন করেন। 1 ঘন্টায় শেষ হতে হবে জরুরি না, আমরা দরকার হলে আরো বেশি সময় আমরা নিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করেন, আমি দেখি কতটুকু আমার জ্ঞানে আপনাদেরকে সহায়তা বা জবাব দিতে পারি। ভাই যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো, যারা নমস্কার দিয়েছেন তাদেরকেও সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকেন সেই আশীর্বাদই করি, সেই দোয়া করি। ওবায়দুল্লাহ চৌধুরী, ওবায়দুল্লাহ স্যার ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাস করছেন আপনি যেমন শুভেচ্ছা জানাচ্ছেন, আমার তরফ থেকেও সবাইকে শুভেচ্ছা, সবার জন্য ভালো কামনা, আশিস কামনা অবশ্যই। এ পর্যায়ে সবাই সালাম এবং শরীফুল ইসলাম, থ্যাংকস স্যার। শরীফুল ওয়েলকাম। প্রখর রোদ, ভাই আমি আগেও আপনাদের সবাইকে অনুরোধ করেছি এবং এর আগে আমাদের বন্ধুবর মার্চ ফরওয়ার্ডের যিনি পরিচালক ওনারাও আপনাদেরকে অনুরোধ করেছেন যে নাম যখন আপনারা দেন তখন প্রকৃত নামটা ব্যবহার করেন। প্রখর রোদ নিশ্চয়ই আপনার নাম নয়, অনুরোধ আপনারা আসলে প্রকৃত নামটা এখানে দিয়েন। বন্ধু বান্ধবের ক্ষেত্রে যখন হয় তখন আপনারা যেভাবে দেন বা অন্য কোনো কারণ থাকলে আপনারা ফেক নেম বা কোনো ধরনের ছদ্ম নেম যদি ব্যবহার করেন সেটা তখন করতে পারেন, বাট দয়া করে এখানে আপনারা যদি আপনার প্রকৃত নামটা দেন তাহলে ভালো হয় আমাদের জন্য। এখানে বিভিন্ন ধরনের লোক আমরা থাকি। আপনি লিখেছেন শ্রদ্ধেয় স্যার, ওরাকলে ক্লাস করাকালীন আপনার সাথে একবার কথা বলার সুযোগ হয়েছিল, কথা বলার পর একটা কথাই মাথায় ঘুরছিল, যত সত্যিকার জ্ঞানী হয় তত বিনয়ী হয়ে থাকে। ভাই আমি জানি না আমি আসলে বিনয়ী কি বিনয়ী না, আমি আমার মতোই, প্রত্যেক মানুষের ভিতরে সৃষ্টিকর্তা কিছু গুণ দিয়েছেন, কিছু ভুল দিয়েছেন, কিছু ত্রুটি দিয়েছেন, এই জন্যই আমরা মানুষ। আপনি হয়তো আমার ভালো দিকটাই দেখছেন, খারাপ দিকটা আপনার চোখে পড়ে নাই বিধায় এরকম মনে হচ্ছে, ভালো মন্দ মিলেই আমরা মানুষ। হ্যাঁ, যদি আমার কোনো কিছু আপনার ভালো লেগে থাকে সেটা আমার জন্য ভালো লাগার বিষয় বটে। আপনাকে অনেক ধন্যবাদ। Mahmudul Hassan, sir, please discuss problem solving 40th BCS. What was that, Mahmoud? I didn't understand what do you mean by 40th BCS. What is the, do you want me to discuss the total issue? I told you, Mahmoud, while I was discussing the issue, today is the orientation class. Today is not the actual class. Orientation class, you understand, this is just a guideline how we will proceed in future. In fact, you can say this is the introduction of our class, what we will be having in the near future. I have told you that beginning from on up to the last, we have 15 classes. So one of the 15 classes will be on problem solving issues. Definitely, inshallah, if we can continue, if everything goes on well, we will discuss this problem solving issue on time. That is on the last leg of the session. We will discuss it, inshallah. Then you can have a clear vision. Today we have given the outline only, the how we can reply. And while I was discussing how we can reply, although it is in a short form, because when I'll be taking the classes, when I'll be discussing the problem solving issues, that will be around more than 1.5 hours. That day will, or maybe more, around 1.5 hours, maybe around 90 minutes. That day we will be discussing a single issue in details. Definitely, whenever there is a session, whatever it is, I try to manage myself to dedicate some time to reply your question. So please be patient
and wait for that day when we'll be discussing the problem solving issue in detail as a regular session. Inshallah, we'll be discussing on that day. And whatever the question you might have, we will be discussing that day again. Ahnaf Khan, sir, এটা কি অ্যানালাইটিক্যাল কোশ্চেনের আনসার প্যাটার্ন না প্রবলেম সলভিং কোশ্চেন? আমি দুইটারই বলেছি। দেখেন, আমি প্রথমে বলেছি অ্যানালিটিক্যালের অংশ, দ্বিতীয় অংশে আমি একই স্ট্রাকচার দিয়েছি সত্য, কিন্তু সেখানে বলেছি যে প্রবলেম সলভ যখন করব অ্যানালিটিক্যালের সাথে কি পার্থক্য হবে সেটা আপনি যদি এটাকে রিভাইন্ড করেন আপনি দেখতে পাবেন যে প্রবলেম সলভে আমরা হিস্ট্রি সহ অন্যান্য বিষয়গুলোকে মানে ডেসক্রিপটিভ অংশে বা এমপিরিক্যাল অংশে হিস্ট্রি বা ঘটনার বিবরণগুলোকে বেশি প্রাধান্য দিয়েছিলাম। এইখানে এসে যেহেতু সময় আমাদের সীমিত, এই জন্য আমরা বলছি এইখানে এসে অ্যানালিটিক্যাল অংশ, দ্যাট মিনস আপনার হিস্ট্রি অংশটাকে কম রেখে ওই ঘটনার পিছনের অংশগুলোকে বেশি অ্যানালাইসিস করতে চেষ্টা করব, পর্দার অন্তরালের সামনের অংশটা। কারণ সমাধান দেওয়ার জন্য এটা দেখবেন যে খুব পার্টিনেন্ট, আমরা আমাদের দেশে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মারফত যেটা জানতে পারি যে যখন দুইটা দলের ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব হয় তখন সামনের দিকে এক ধরনের বিষয় আমরা দেখি, কিন্তু পর্দার অন্তরালে কোন শুভাকাঙ্ক্ষী এই দুই দলের ভিতরেই এক ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করে, যারা সর্বশেষে বা শেষ পর্যন্ত গিয়ে একটা সাকসেসফুল জায়গায় গিয়ে পৌঁছে। এই পর্দার অন্তরালের যে কাহিনীগুলো এগুলো সবসময় মিডিয়াতে আসে না বা আমাদের সবসময় দৃষ্টিগোচর হয় না, কিন্তু সমাধানের ক্ষেত্রে এদের একটা বড় ভূমিকা থাকে। এই জন্য আমরা বলছি যে সমস্যা বিষয়টাতে যখন আসবো তখন পর্দার অন্তরালের বিষয়টা জানা এবং সেটাকে এখানে তুলে আনার যৌক্তিক ভাবে প্রামাণিক ভাবে প্রামাণ্য ভাবে সেটাকে তুলে আনা, সেটাই হবে আমাদের সমস্যা সমাধান অংশের জবাবের বড় বিষয়। এবং সেখানে সমাধানের অংশ আমরা যখন আগের অংশে বলেছি এমপিরিক্যাল অংশে, এখানে সমাধানের অংশে এক দুই কথার ভিতরে ছোট করে আমরা নিয়ে আসবো, খুব বড় বিষয় ওখানে আমরা যাবো না, কিন্তু এখানে আমরা বলছি যে অনেকগুলো অপশন রাখবো এবং তার ভিতরে কি লিখবো না সেটা আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো দুইটা স্ট্রাকচার একই ধরনের মনে হলেও ম্যাটেরিয়াল কিন্তু ভিন্ন থাকবে। আর একটা জিনিস সঙ্গত আমি বলতে চাই যে আমি যেভাবে বললাম যে এই ইন্ট্রোডাকশন লেখেন, হিস্ট্রি লেখেন, এই শব্দগুলো আপনার প্রশ্নের জবাবের ভিতরে ওইভাবে যে ইহা সূচনা, ইহা ইতিহাস, ইহা অ্যানালিসিস এভাবে লেখা দরকার নেই। আপনি আপনার ভাষায় সুন্দর করে সেটাকে অন্য শব্দ আপনি দিতে পারেন, না চাইলে না দিয়ে প্যারা করে করে যেভাবে আপনার জন্য আরো সুন্দর দেখা যেতে পারে সেভাবে আপনি দিতেই পারেন। আমি শুধু ধারণা দিলাম যে এই বিষয়গুলো থাকা দরকার সেখানে। এবং প্রথমেই বলছিলাম যে দেখেন যে এর বাইরেও আপনি যেতে পারেন, ডেফিনেটলি এটা বাইবেল না যে এটা চেঞ্জ করা যাবে না, আপনি আপনার সুবিধা মতন এটাকে রিস্ট্রাকচার করে নিতেই পারেন। দিনু ডাকর করা, আপনার নাম কি ডাকর করাই? ওয়ালাইকুম আসসালাম দিনু। দিনু ডাকর হেডিং লিখতে হবে স্যার? অলরেডি আমি এটার জবাব এই মাত্র দিলাম, আপনার প্রশ্নটা আমি দেখিনি তখনও। হেডিং লিখবেন কি লিখবেন না বা আমি যেভাবে বলছি এইভাবেই হেডিং লিখতে হবে এটা জরুরি না, আপনি অন্যভাবেও সুন্দর করে হেডিং লিখতেই পারেন। অনেকের খুব আর্টিস্টিক মেন্টালিটি আছে, আর্টিস্টিক মাইন্ড আছে, সে এইগুলাকে আরো সুন্দরভাবে অন্য ভাষায় আরো হৃদয়গ্রাহী চমকপ্রদ করে লিখতেই পারে। সবার তার মেধা অনুযায়ী সুন্দর করে লেখার যোগ্যতা আছে, অধিকার আছে। এইভাবেই লিখতে হবে জরুরি না, অথবা হেডিং দিতেই হবে সেটাও আমি জরুরি মনে করছি না। হৃদয় মিয়া, মার্চ ফরওয়ার্ডের ইন্টারন্যাশনালের সব ক্লাস কি আপনি নিবেন স্যার? হৃদয়, আমাকে মার্চ ফরওয়ার্ডের ওবায়দ স্যার যেটা বলেছেন যে রিটেনের ক্লাস খুব সম্ভবত আমি আপনাদের সাথে থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত, হয়তোবা যদি কোনো বৈপরীত্য না ঘটে, যদি মাঝখানে কোনো ধরনের ছন্দপতন বা কোনো ধরনের অন্য বিষয়ে এসে হাজির না হয়। এখনো পর্যন্ত সেরকমই আমি জানি মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ পক্ষ থেকে হয়তোবা এই পুরো 15টা সেশনে আপনাদের সাথে আমি থাকবো বলে মনে হয় এখনো পর্যন্ত। দেখা যাক ভবিষ্যৎ কি বলে।
শরীফুল ইসলাম মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু বলতেন। শরীফুল, আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা প্রথমেই বলেছিলাম ভাই, ঠিক আছে, তারপরেও আমি বলি। দেখেন আপনার সরি কনসেপচুয়াল অংশে সাধারণত 12টা শর্ট কোশ্চেন থাকে বা শর্ট নোট। শর্ট কোশ্চেনের ভিতরে শর্ট নোটও থাকতে পারে। এর ভিতর থেকে আপনাকে 10টা জবাব দিতে হয়, 4 নাম্বার করে 40 নাম্বার। এটা একটা অংশ। আমি বলেছিলাম যে কনসেপচুয়ালের এই শর্ট কোশ্চেন গুলোতে বেশি নাম্বার পাওয়া সম্ভব। সরি। দেন আসেন আমাদের এমপিরিক্যাল অংশে। সেখানে 4টে বড় প্রশ্ন থাকে। এটার ভিতরে বেশিরভাগই দেখা যায় যে সমসাময়িক ইস্যু বা রিসেন্ট ইস্যু, এই বিষয়গুলোর উপরেই বেশি থাকতে পারে। সেখানে এমপিরিক্যাল অংশে 3 আউট অফ 4 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে হয়। একটা প্রশ্নের জবাবের মান থাকে 15, তার মানে 3 মাল্টিপ্লাইড বাই 15 45। আর ওখানে আমাদের শর্ট কোশ্চেনে ছিল 40, হলো 85। দেন আসছে আপনার তৃতীয় সমস্যার সমাধান থাকে। এই প্রবলেম সলিউশনে সাধারণত 2টা থেকে থাকে প্রশ্ন। এই দুটো থেকে একটা প্রশ্নের জবাব দিতে হয়। সেটা আন্তর্জাতিক অথবা আপনার বাংলাদেশ রিলেটেড, যে কোনোটাই হতে পারে। একটা সমস্যা বা কোনো একটা ইস্যুকে ডিজাইন করা, সেটাও হতে পারে। এটার ভিতরে একটা প্রশ্নের একটা আপনার সমস্যার সমাধান করতে হয়, যেটার মান হলো 15 গেল। 3টা 15তে 45 হলো ব্রড কোশ্চেন এমপিরিক্যাল অংশে। আর কনসেপচুয়াল অংশে আপনার 10টা থাকবে, 4 করে 40 মার্কস। টোটাল হলো আপনার 100 নাম্বার। এটা হলো আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। শরীফুল, আশা করি আপনার জবাব পেয়েছেন। সন্তোষ কুমার, টেক মাই রেসপেক্ট, থ্যাংক ইউ। টেক মাই লাভ as well, টেক মাই রেসপেক্ট as well to you. পলিসি ব্রিফ কিভাবে আনসার করব স্যার? এরকম যেমন পলিসি ব্রিফ বলতে কি, আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারিনি, আমাকে যদি একটু ক্লিয়ার করতেন। এটা কি আপনি কোন অংশের ভিতরে পলিসি ব্রিফ বলতে কি বোঝাচ্ছেন আপনি? এই অংশে না এই অংশে না এই অংশে? কোন অংশের কি বিষয়টা সেটা একটু পরিষ্কার করেন, দেখি নিচে লেখেন। আমি যখন আসবো তখন দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদৌস মৌ, স্যার আমাদের 50টি টপিক সিলেক্ট করে দিও। মৌ, আমি দেখি যখন ক্লাস শুরু করি, দেখেন আপনারা আমাদের ক্লাসের উপরে একমাত্র নির্ভর করবেন না। হ্যাঁ, আমি আপনাদের 15টার তো সেশন নিব, এর বাইরেও আমি আরো অনেকগুলো বিষয় আপনাদেরকে বলে দিব যে এগুলো আপনারা পড়েন, সেগুলো আপনারা দেখবেন। যেমন আমরা যদি কনসেপচুয়াল অংশে আসি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওটার একটা কিছু প্রশ্ন বা সাজেশন আকারে যদি বলেন যে কি কি পড়া যায়, সেগুলো তৈরি করে দিতে। বাট আমার বিনীত অনুরোধ আপনাদের উপরে, আপনারা শুধুমাত্র ওই প্রশ্নগুলোর উপরে সীমাবদ্ধ থাকবেন না, দয়া করে। এটা আবারও বলছি আপনাদের বোঝানোর জন্য যে এই ধরনের এই সংশ্লিষ্ট সবকিছুই পড়বেন। আমি হয়তো ধরেন আপনার কনসেপচুয়াল পার্টে 100 ধরনের বিষয় ওখানে নিয়ে আসলাম, যে 100 ধরনের বিষয়ের উপর এখানে প্রশ্ন হতে পারে। তো 100 ধরনের উপরে কিন্তু 500, 700, 1000 প্রশ্নও হতে পারে। তো ওইটার সংশ্লিষ্ট আরো যত বিষয় হতে পারে সেগুলো আপনারা দয়া করে দেখবেন। আমি ইনশাআল্লাহ এগুলা যখন আমরা ডিসকাশনে আসবো, তখন ওর উপরে কি কি ধরনের প্রশ্ন হয়ে থাকে বা হতে পারে সেটাও আমরা আলোচনা করব। আর একটা বিষয় হলো যে গত 20 বছরের প্রশ্ন আপনারা যদি দেখেন, বা আরো বেশি সময়, এখন তো বাজারে প্রশ্ন কিনতেই পাওয়া যায় বা প্রত্যেক গাইড বইও দেওয়া থাকে, আপনারা 20 বছর 25 বছরের প্রশ্ন যদি দেখেন, তাহলে একটা ধারণা হয়ে যাবে যে কোন ধরনের প্রশ্ন কোথায় হয়ে থাকে এবং কি এই চ্যাপ্টার ওয়াইজ কি প্রশ্ন হতে পারে, এটার একটা ধারণা আপনারাও পেয়ে যাবেন। আমিও বললাম যে আমিও ইনশাআল্লাহ যখন আমরা সেশনগুলো ডিসকাশন করব, তখন ওই সংক্রান্ত হয়তো একটা ইস্যু আমি ডিসকাশন করব, আরো 5টা ইস্যু আপনাদের সামনে আমি রেখে দিব, যে ইস্যু আপনারা দেখে নেবেন বা পড়ে নেবেন। এবং আমি যখন এই 5টা ইস্যু বললাম, এর অর্থ হলো যে এই সংশ্লিষ্ট আরো যে ইস্যু এটার সাথে জড়িত আছে সেগুলো আপনারা দেখেন।
থ্যাঙ্কস সুলতানা সানি, থ্যাঙ্কস ফর ডিসকাশন। মডেল টেস্ট নিয়ে কিছু বললে ভালো। মডেল টেস্ট বলতে কি বুঝছেন ভাই, আমি বুঝতে পারি নাই। মডেল টেস্ট বলতে তো আমরা যেটা বুঝি যে যখন কোচিং সেন্টার গুলো যে বিভিন্ন ধরনের আপনাদের পরীক্ষা নিয়ে থাকে, হয়তো 3টা 4টা 5টা টপিক পড়ানোর পরে একটা পরীক্ষা নিল, সেটা মডেল টেস্ট বলা হয়ে থাকে। এটা আমি জানি না আসলে কতজন আপনারা পার্টিসিপেট করছেন এখানে এবং কিভাবে এটা নেওয়া হতে পারে বা না পারে। আমি হয়তো প্রশ্ন দিয়ে দিতে পারবো স্বাভাবিকভাবেই, আমি আমার মতো প্রশ্ন আমি আপনার কর্তৃপক্ষকে দিয়ে দিতে পারবো, যেটার উপরে ভিত্তি করে কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে পরীক্ষাও হয়তো নিতে পারবে। কিন্তু যদি আনসার স্ক্রিপ্ট দেখার কথা বলেন, এত বেশি সংখ্যায় আনসার স্ক্রিপ্ট দেখার মতো সময় আমার হবে কিনা আমি আসলে সে ব্যাপারে সন্দিহান আছি। বাট এটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন যে তাদের কি প্ল্যান আছে। আমার এই ব্যাপারে আসলে কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা হয় নাই, সুতরাং আমার ধারণাটা এই ব্যাপারে আসলে পরিষ্কার না যে মডেল টেস্ট কবে কিভাবে হবে, তার খাতা কিভাবে দেখা হবে, এই বিষয়গুলো আসলে আমি এখনো পরিষ্কার না। আপনি যেহেতু বিষয়টা বললেন, আমি সময় সুযোগে ইনশাল্লাহ কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আব্দুল মোমিন, শর্ট প্রশ্নের ব্যাপ্তি অনেক, কিভাবে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সিলেক্ট করা যায়? আব্দুল মোমিন প্লিজ, শর্ট কোশ্চেনে আপনারা গুরুত্বপূর্ণতে আসেন না, দেখতে চেষ্টা করেন না। যত বেশি পড়বেন আপনার জন্য ব্রড প্রশ্নও কিন্তু সেটা কাজে লাগবে। যখনই আপনি এখানে সাজেশন খোঁজা শুরু করবেন যে কি করে শর্ট কম পড়ে, এটা ভাই ইউনিভার্সিটি না। আবারও বলছি ভাই আব্দুল মোমিন, আপনি আমার কথা রাগ করবেন না, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতেছি বা সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যখনই আপনারা বিসিএস, এটা ভাই কম্পিটিটিভ পরীক্ষা, আপনার চেয়ে যদি কেউ 2টা প্রশ্ন বেশি পড়ে, দেখা গেল যে তার হয়তো একটা প্রশ্নের জবাব আপনার চেয়ে ভালো হয়েছে, সে সব একই রকম লিখলেন, সে একটা প্রশ্ন বেশি জবাব দিল, সেখানে সে শর্ট প্রশ্ন 3 নাম্বার বেশি পেলে, 3 নাম্বারের কারণে হয়তো আপনার ক্যাডারটা 1 নাম্বার ক্যাডার না পেয়ে আপনি 3 নাম্বার ক্যাডার পেয়ে গেছেন, সে 1 নাম্বার ক্যাডার পেয়ে গেছে, এটা হতে পারে। সুতরাং এখানে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে এই শর্টকে শর্ট করতে চেষ্টা করেন না। মানে আরো কম পড়ে কিভাবে বেশি নাম্বার পাওয়া যাবে, এটা ভাই ইউনিভার্সিটি লেভেলে পর্যন্ত বা একাডেমিক বিষয়গুলো পর্যন্ত বোধহয় আমরা করেছি, বা ঠিক আছে অনেক ক্ষেত্রে সেটা ঠিকও ছিল। বাট অনুরোধ যে এই বিসিএস এসে আপনারা এটা করবেন না। আপনাদের দরজাটা খোলেন, আপনাদের মানসিকতাটাকে আরো ওপেন করে দিন এবং প্রচুর পড়েন, কারণ এক একটা নাম্বার এখানে মূল্যবান। আপনার চাকরি পাওয়ার বিষয় এটা ভাই। আপনি মনে করেন প্রায় 4 লাখ পরীক্ষার্থী আপনারা ছিলেন, তার ভিতর থেকে শিক্ষকতা ক্যাডার যদি বাদ দেই, জেনারেল ক্যাডারে কত 500-700 পোস্টের বেশি হবে না ভাই। তো এই 3 লাখের ভিতরে একটা বড় অংশ আলটিমেটলি এই 500-700 পোস্টের জন্য আপনারা লড়ছেন। তার মানে 1 লাখে হয়তো 100-150 মাত্র, এত বেশি কম্পিটিশন, তাই না? তো সেখানে আপনি দয়া করে শর্টের চিন্তা করেন না। আমি আপনাদেরকে তো বললাম যে আমি এক ধরনের সাজেশন আকারে কিছু দিয়ে দিব, কিন্তু ওইটা শুধু ভিতরে সীমাবদ্ধ থাকবেন না, সেটা ঠিক হবে না আপনার জন্য। জাহিদুল ইসলাম জাহিদ, আসসালামু আলাইকুম, নাইস রিপ্রেজেন্ট। ধন্যবাদ ভাই আপনাকে আমার রিপ্রেজেন্টেশন যদি আপনার ভালো লেগে থাকে। নীতিপত্র লেখার কোনো ফরম্যাট আছে কি? আচ্ছা, আমি এবার অনুমান করছি নীতিপত্র বলতে মানে আপনি কার্যপত্র ধরনের যদি কিছু মিন করে থাকেন। গতবারের প্রশ্নে যেরকম একটা এসেছিল, সেটা জাতিসংঘে এরকম একটা বিষয়, হ্যাঁ এটার একটা প্রফর্মা আছে, আমরা মোটামুটি অনুসরণ করতে পারি। সেটাতে সাধারণত নীতিপত্র যখন আমরা লিখে থাকি, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করেছেন, আমরা তো সাধারণভাবে আলাপ করেছিলাম, সেক্ষেত্রে আপনি কৌশল নির্ধারণ করা আর কি। সোজা কথা হলো যে আপনি একটা বিষয় জাতিসংঘে গতবার একটা যে ধরনের এসেছিল ওই ধরনের যদি আলাপ করি, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, সেটার কৌশলপত্র প্রণয়ন, সেটার জন্য আপনাকে ওই এক বিষয়গুলো জানতে হবে। ওই যে কথাগুলো বলছে আলটিমেটলি কিন্তু কথাগুলো এই সাজানোর ধরন ভিন্ন। সেখানে শুরুতে আপনি ইস্যুটাকে নিয়ে আসলেন, ইস্যু, সেই ইস্যু সম্পর্কিত কিছু ইনফরমেশন, ইস্যু রিলেটেড কিছু ইনফরমেশন নিয়ে আসলেন। এরপরে বলো যে আপনি কি কৌশল নিচ্ছেন এই ব্যাপারে, আপনি বা আপনার দেশ, যে আপনার স্ট্র্যাটেজি গুলো,
সেইগুলো আপনি এখানে আপনার কৌশল কি হবে এই জিনিসটাকে উপস্থাপন করার জন্য 1 2 3 4 5 7 এখানে আপনি প্রচুর তথ্য দিবেন যে বাংলাদেশ এরকম করছে, ভারত এখানে ওরকম করেছে, সেখানে এটা করা যেতে পারে, চায়না এরকম করছে, সেখানে এই বিষয়টা করা যেতে পারে, আইসিসির আইন এই কথা বলছে, সেটার উপরে ভিত্তি করে এরকম করা যেতে পারে, আনক্লস এরকম আইন এখানে দিয়ে দিয়েছে, ইউএনএফসিসি পরিবেশের ব্যাপারে এটা বলেছে, সেগুলো দিয়ে আপনি নিজের একটা কৌশলপত্র যে আপনি কিভাবে জিনিসটাকে এগোতে চাচ্ছেন সেই বিষয়গুলো আপনি ধারাবাহিকভাবে এখানে তুলে ধরবেন। ধরে শেষে গিয়ে এটা হলো এখানে স্ট্র্যাটেজি বা মূল কি কি বিষয় আপনি এগোতে চাচ্ছেন সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনি যত বেশি পারেন এখানে উল্লেখ করে শেষে গিয়ে আপনি চতুর্থ অংশ যদি আমরা বলি সেখানে এসে যে ওই প্রেক্ষিতে আপনার যে দাবি, যেটা আপনার প্রপোজাল, যেটা প্রপোজালটাকে আপনি সুন্দর করে 1 2 প্যারার ভিতরে নিয়ে চলে আসেন। ফাইনালি আপনি সবাইকে থ্যাঙ্কস বা কনক্লুশন দিয়ে দেন। এভাবে আপনি লিখতে পারেন। এটা প্রথমে এরকম হতে পারে, যেটা উপস্থাপনের একটা বিষয়। রাষ্ট্রগুলোর সম্পর্কের বিষয় জানতে কোন সোর্স ব্যবহার করতে হয়? এম এ মাসুদ। হ্যাঁ, রাষ্ট্রগুলোর ভিতরে সম্পর্ক থেকে প্রশ্ন আসে, যেমন আমরা যদি বলি ইউএসএ রাশিয়া, সোর্স হিসাবে আমরা যেটা দেখি একটা হলো যে আপনি ওয়েবসাইটে প্রচুর তথ্য পাবেন, কিন্তু ভালো হয় যে আমি যেখান থেকে তথ্য কালেক্ট করি একটা বড় অংশ, একটা হলো আপনার ব্রিটানিকাতে আপনি পেতে পারেন। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম ব্রিটানিকা, এটা একটাতে হতে পারে। আর একটা হলো দেখবেন যে ধরেন রাশিয়া ইউএসএ যখন আমরা দেখছি তখন আপনি রাশিয়ান এম্বাসি ইন ওয়াশিংটন এদের ওয়েবসাইট ঘাটবেন, সেখানে দেখবেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে অনেক কথা লেখা আছে। সেকেন্ড আপনি দেখবেন ইউএস এম্বাসি ইন মস্কো এদের ওয়েবসাইট ঘাটবেন, সেখানে আপনি অনেক তথ্য পাবেন। গেল 2টা। 3 নাম্বার হলো আপনি রাশিয়ান ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটটা ইংরেজিতে দেখেন, সেখানে আমেরিকা অংশে অনেক তথ্য আপনি পাবেন। গেল 3টা। চতুর্থ হলো একইভাবে আপনি আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আমেরিকা উইং এর অংশগুলো আপনি ঘাটেন, সেখানেও আপনি আরো রাশিয়ার সাথে তাদের যে সম্পর্ক সে সম্পর্কিত তথ্য পাবেন। এটা গেল 4টা। 5 নাম্বার হলো পত্র পত্রিকা, বিশেষ করে আপনার আমরা যেমন বললাম যে ইকোনমিস্ট বা টাইমস বা অন্যান্য ম্যাগাজিন বা নিউজ পেপার ভালো, এখানে বিভিন্ন এদেশের যখন যে ঘটনাগুলো ঘটেছে সেটার উপরে অবস্থান নিয়ে, যেমন নির্বাচনের আগে রাশিয়া নিয়ে অনেক কথা হয়েছে, নির্বাচনের পরে পুতিনকে নিয়ে অলরেডি এক ধরনের টক মিষ্টি সম্পর্ক শুরু হয়ে গেছে, পুতিনকে কিলার বলেছেন মিডিয়াতে জোসেফ বাইডেন, আবার পুতিন স্টার্ট চুক্তিকে নবায়ন করার জন্য বলেছেন। যে এই বিষয়গুলো আপনি যদি পত্রিকার পাতায় চোখ রাখতে থাকেন তাহলে এগুলো চোখের সামনে আসবে। এগুলো সবসময় ওয়েবসাইট থেকে পাওয়া যায় না, এগুলো আপনাকে চোখের সামনে থেকে ওই তথ্যগুলো ফুটে ফুটে রাখতে হবে। তারপরে এইগুলাই হলো মূল সোর্স। এখানে তথ্যগুলো যদি আপনি টুকে টুকে রাখেন, এরপরে সুন্দর করে একটা রচনা আপনি সময় মতো নিজেই লিখে নিতে পারবেন। তারেক রহমান মাসুম, প্রকৃত আইডি দিয়ে পড়ালেখা হয় না। আচ্ছা, আমি বুঝতে পারিনি তারেক, আপনি আমি যে আপনার ফেসবুক আইডির কথা বলেছিলাম সেটা দিয়ে কথা বলেছেন কিনা আমি জানি না, বাট এনিওয়ে আমার এর ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত না। যদি আপনারা প্রখর রৌদ্র লিখে পড়ালেখা বেশি ভালো হয় মনে করেন, তো সেখানে আমার তো কিছু বলার আর সুযোগ থাকছে না। জাহিদুল ইসলাম, জাহিদ, কোটেশন ব্যবহার নিয়ে একটু ধারণা দিলে উপকৃত হবো। জাকির হাসান, হ্যাঁ জাকির, কোটেশন তো যেখানে প্রয়োজন সেখানে দিবেনই। আমরাও যখন দেখবেন, যেমন ডেফিনেশন যদি বলি, এই ডেফিনেশনের ক্ষেত্রে দেখবেন আমরা যদি বলি ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা একটা শর্ট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝেন, তো এর ভিতরে দেখবেন আপনি পামারের ডেফিনেশন চলে আসবে, ইভেন আপনি উইড্রো উইলসনের ডেফিনেশন আসবে, বিভিন্ন
অ্যারিস্টটলের উদাহরণ নিয়ে আসতে পারেন, রাষ্ট্র। তো যেখানে যে কোটেশন গুলো রিলেভেন্ট, এটা ভালো হয় যদি ইংরেজিতে দিতে পারেন, এবং হুবহু এর ভিতরে পরিবর্তন করাটা উচিত হবে না। যখন আপনি কোটেশন গুলো বেটার আপনি কমা ইনভার্টেড কমার ভিতরে যদি দেন সেটাই যথোপযুক্ত, এবং ইংরেজিতে যদি দেন সেটা ভালো হয়। যদি না হয় তাহলে অ্যাটলিস্ট আপনি কোটেশনের ভিতরে বাংলা বইয়ে অনেক ক্ষেত্রে বাংলা কোটেশনে ইংরেজিটাকে বাংলা করে দেওয়া আছে, সেটাও আপনি দিতে পারেন, আমি এটাকে না করব না। থার্ড হলো যে আপনার হয়তো এটা মনেই নাই, তখন আপনি কোটেশন না দিয়ে বলবেন যে এক্স এর মতে বা এক্স বলেছেন বলে কমা দিয়ে আপনি তার কথাটা এভাবে দিয়ে দিলেন কোটেশন ছাড়া। বাট অবশ্যই আমার দৃষ্টিতে এই প্রথম অংশটাই ভালো। তো যেখানে কোটেশন প্রয়োজন হবে সেটা তো অবশ্যই দিতে হবে, এবং দিলে সেটাই ভালো হবে। একজন কোটেশন দিল আর একজন দিল না, দুটোর ভিতরে তো পার্থক্য থাকবেই। দেখেন আমি সবটা এক একটা করে মনে আসে না বা বলা হয়ে ওঠে না। আমি বলার সময় বলছিলাম যে রিলিভেন্ট যত বেশি তথ্য উপাত্ত দেওয়া সম্ভব তত ভালো। যে আসিফ জিবাল, আসিফ যে কোনো জায়গাতেই যদি কোটেশন সেখানে ফিট করে কেন আমি দিব না, অবশ্যই আমি সেটা দিতে পারি। সেটা সমাধান অংশে হোক, ডিসিশন অংশে হোক, যে কোনো অংশে যদি ফিট করে আমার লেখার সাথে সেখানে আমি দিতে পারি। নিঞ্জামণি প্রশ্নের অংশে ভূমিকা, বর্ণনা, উপসংহার এভাবে লিখে প্যারার নাম লিখে বর্ণনা লিখবো, নাকি ওই প্যারা এভাবে শিরোনাম লিখবো না? নিঞ্জা বেটা দুই ধরনেরই সম্ভব, এটা লিখলেও আমি কোনো সমস্যা দেখি না। আমি বলছি যে প্রশ্নের জবাবটার উপরে ভিত্তি করে এই ধরনের হেডলাইন হতে পারে, কিন্তু প্রশ্ন এমন একটা হলো যেটাতে এই জিনিসটা ফিট না করে অন্যভাবে দিলে আরো ভালো হতে পারে, সেটাও আপনি করতে পারেন। প্রশ্নের জবাবে যদি এটা যে ভূমিকা, বর্ণনা, উপসংহার এগুলা যদি যুক্তিসঙ্গত দেওয়া যায় আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নাই। না দেওয়ার চেয়ে দেওয়াটা ভালো। ইনায়েত খান, ইনায়েত খান, আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাই। আমারও ছেলে বড়, সেও ইউনিভার্সিটি শেষ করে কাজ কাম শুরু করছে। সো আমি জানি না আপনার বয়সই হয়তো হবে আমার ছেলেও। সো আপনারা চাকরিতে আসবেন সেই হিসাবে হয়তো ছোট ভাই বা বয়সের কারণে হয় ছোট ভাই, না হলে সন্তান তুল্য বটেই। এটা ইমোশনাল একটা জায়গা। ধন্যবাদ। প্রকৃত গাইডলাইন দরকার। ইনায়েত, আমি কখনো আমার বিবেকের কাছে দায়বদ্ধতা থেকেই আমি সবসময় আপনাদের সাথে কথা বলে থাকি। স্রেফ প্রশ্ন এবং মানে পড়াশোনার খাতিরেই পড়াশোনার জন্য আমি কখনোই কথা বলি না। সুতরাং গাইডলাইন আমি আমার বিবেকে যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে আপনাদের জন্য, কখনোই তার থেকে আমি কম করতে চেষ্টা করি না। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি আমাদের ওবায়দুল্লাহ স্যারকে বিভিন্ন সময় অনুরোধ করি আমাকে আরো সময় বেশি দিতে, যাতে আপনাদের সাথে আমি বেশি বিস্তারিত ভাবে একটা ইস্যুকে আরো খুলে তুলে ধরতে পারি কোনো কিছু বোঝার জন্য। ওনাদের একটা সময়ের সীমাবদ্ধতা আছে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট, কারণ ওনাদেরও তো অনেক একাধিক ক্লাস একদিনে চালাইতে হয়, অনেকগুলো স্টাফ রাত 11টা পর্যন্ত তারা বসে থাকে সকাল থেকে নিয়ে। তো বিভিন্ন কাজ ওনাদেরও থাকে, তার ভিতর দিয়েও আমি আপনাদের জন্যই এটা অনুরোধ করি যে আমাকে আরো একটু বেশি সময় ওনারা দয়া করে দিতে পারেন কিনা। সেটা ওনারা সবসময় আমার অনুরোধ রাখেন ও দিয়েও থাকেন। আপনি দেখবেন যে আমি প্রায় 1 ঘন্টার উপরেই সবসময় আপনাদের সাথে সময় নিয়ে থাকি। সুতরাং প্রকৃত বলতে আপনি অন্য কোনো কিছু বোঝাচ্ছেন কিনা আমি জানি না। আমি একটা টিপিক্যাল ব্যবসায়িক মানসিকতা নিয়ে কখনোই বলি না। বা কোচিং সেন্টারে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস নিলাম, এরপরে বাড়ি চলে গেলাম, এখান থেকে নাস্তা পানি খেয়ে এই চিন্তা করে ভাই আমি কখনোই করি না। যদি সেটা আপনাদের ধারণা হয়ে থাকে যে আমি সে ধরনের কিছু করছি, তাহলে এটা আমার অপারগতা বা আমার দুর্বলতা, সেক্ষেত্রে আমি ক্ষমা চাইবো আপনাদের কাছে। ইন্টারন্যাশনাল এন্ড বাংলাদেশ সাবজেক্টটার ক্ষেত্রে সিলেবাসের বাইরে প্রশ্ন আসতে পারে। বাংলাদেশ তো ভাই আমার ইস্যু না মিরকান। আন্তর্জাতিক কোনো সিলেবাস আপনারা যেটা লেখা দেখছেন, এটা আমি মনে করি একটা ধারণা। ওই শব্দগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকবেন না, বরং ওই বিষয়গুলোতে চলে যাবেন, শব্দগুলোতে থাকবেন না। যেমন বললাম আপনাকে আন্তর্জাতিক সম্পর্ক, এর মানে এই না যে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যা দিন, আন্তর্জাতিক সম্পর্কের ডেফিনেশন কি, আন্তর্জাতিক শর্ট নোট কি, এটা না। আন্তর্জাতিক সম্পর্ক এখানে যদি আমি বলি যে
ধরেন মঙ্গোলিয়ার সাথে জাপানের সম্পর্ক কেমন, তো সেটাও কিন্তু ওর ভিতরে ফেলে দেওয়া যাবে। সুতরাং থিমটাকে আপনি নিবেন, শব্দটাকে দয়া করে নিবেন না। আন্তর্জাতিকের শব্দের উপরে প্রশ্ন হয় না। আপনি দেখবেন যদি শব্দের উপরে কেউ শুধুমাত্র পড়াশোনা করে সিলেবাস মনে করে, সে বোকার স্বর্গে বাস করবে। কোন বইগুলো অনুসরণ করা ভাই সোহান, আপনি আমার প্রথম দিকের ভিডিওর প্রথম দিকের অংশগুলো একটু দেখবেন, এটা জবাব আমি অলরেডি দিয়ে দিয়েছি। রাইসুল খান কনসেপচুয়াল ইস্যু কোন বই, অলরেডি আমি এগুলো আলাপ করেছি, আপনারা হয়তো পরে এসেছেন, দয়া করে দেখে নেবেন। স্যার আমরা কিভাবে প্রস্তুতি শুরু করব, কোন বিষয়ে আগে পড়া উচিত? আমরা তো বলেছি তখন শুরু করবেন, আপনি তো অলরেডি শুরু করেছেন। এই যে আমরা যে কথা বলছি বিভিন্ন সময়, অলরেডি একটা ব্যালেন্স অফ পাওয়ারের ব্যাপারে আমরা কথাও বলেছি। তো আপনি শুরু করবেন মানে কি, আপনার তো আরো 15 দিন 1 মাস আগে থেকে, যেদিন আপনি প্রিলিমিনারি দিয়ে শেষ করে এসেছেন ওই দিন থেকেই শুরু করার কথা। সুতরাং এখনো করবেন যদি বলেন তাহলে এটা দুঃখজনক হয়ে যাবে। শুরু করবেন আপনি সোজা, বললাম যে প্রথম 20 বছরের প্রশ্ন দেখেন, এই 20 বছরের যা প্রশ্ন আছে সেই অনুযায়ী জবাব তৈরি করেন। এরপরে আপনার ভালো লাগার বিষয়গুলো আপনি যদি মনে করেন সিলেবাস ধরে ধরে শুরু করবেন, করেন। কিন্তু আবারও বলছি, সিলেবাসের শব্দের উপরে যাবেন না, ওইটার বিস্তৃতির উপরে যাবেন। গিয়ে যত প্রশ্ন, একটা যেমন আন্তর্জাতিক সম্পর্কই যদি আমরা বলি, 1 নম্বর টপিক যেটা আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, এখান থেকে 100 প্রশ্ন তৈরি করা সম্ভব। আপনি এই সব প্রশ্ন ওখান থেকে নিজে তৈরি করেন। আমি তো বললাম যে আমি যখন যেটাতে যাবো ইনশাল্লাহ একটা প্রশ্নের গাইড দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি এই আন্তর্জাতিক সম্পর্ক, আপনি যখন 20 বছরের প্রশ্ন বা 25 বছরের প্রশ্ন দেখবেন, তখন দেখবেন যে এর উপরে কত ভ্যারাইটিস রকমের প্রশ্ন আসছে। এই যে আমি আন্তর্জাতিক সম্পর্ক বলতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে উত্তর কোরিয়ার সাথে জাপানের 1905 সাল থেকে নিয়ে সম্পর্কের আলোচনা করে, তো সেটাও তো আন্তর্জাতিক সম্পর্কে আমি নিতেই পারি। দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতরেও নিয়ে চলে আসতে পারি। দ্বিপাক্ষিক সম্পর্কে ইউএসএ, রাশিয়া, জাপান বলে ছেড়ে দিয়েছে, তার মানে এই না যে সেখানে আপনার তুরস্ক আসতে পারবে না, তুরস্কের সাথে সৌদি আরবের সম্পর্ক আলোচনা করুন, আসতে পারবে না, এরকম তো নয়। কাতারের সাথে ইউএইর সম্পর্ক, কাতারের সাথে সৌদি আরবের সম্পর্ক আলোচনা করুন, এরকম নয়, এটাও আসতে পারে। বা এখন ইজিপ্টের সাথে মধ্যপ্রাচ্যের বিষয় বা সুয়েজ খাল সমস্যা, এটা আসতে পারবে না এমন কিন্তু নয়। যে কোনো বিষয়ই আন্তর্জাতিকের প্রশ্ন হতে পারে। আবারও বলছি, বারবার আমি এই কথা বলছি যে আপনারা সিলেবাসের শব্দে যাবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। শব্দে যাবেন না, সিলেবাসের আন্তর্জাতিক সব পড়বেন, সিলেবাসের থিমের উপরে যাবেন, ওর উপরে কত ধরনের বিষয় আসতে পারে সব আপনার প্রশ্ন দেখবেন, এইভাবেই পাবেন। মেহেদি হাসান মুকুল, আমি যদি ইংরেজি ভাষায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লিখিত পরীক্ষা দিতে চাই কিভাবে প্রস্তুতি নিব? বই বা সোর্স? বাই সোর্স বই আর কতবার বলবো আমি জানি না, আপনারা কি পরে এসেছেন কিনা। আপনি আমার ভিডিওটা দেখে নিন, বই সোর্স নিয়ে অনেক কথা হয়ে গেছে ভাই, আপনি একটু রিভাইন্ড করে দেখে নিন। আর ইংরেজিতে যদি পরীক্ষা দিতে চান সেটা তো দিতেই পারেন। আপনি যদি পিএসসির সাথে ইংরেজিতে পরীক্ষা দেওয়ার জন্য যদি রেজিস্ট্রি করে থাকেন, সো দ্যাট ইজ ভেরি মাচ পসিবল। সুতরাং পিএসসির কাছ থেকে যদি আপনার সেটা থেকে থাকে ফর্ম পূরণের সময়, আপনি সেটা দিবেন। আর সোর্সের ব্যাপারে দেখেন, আমি অনেক কথা বলেছি ভাই, সেগুলো একটু দয়া করে দেখেন। সৈকত, is it wise to introduce the short topic beginning with couple of sentences? সৈকত, এটা আমি দেখেন বলেছি অলরেডি, যদি আপনার সময়ের উপরে থাকে, আমি কিভাবে শর্ট কোশ্চেন লিখতে হয় একটা জবাব দিয়েও বলেছি আমি। আপনি যদি 1-2 লাইনের ইন্ট্রোডাকশন লেখেন, সমস্যা কিছু নাই। মূল বিষয়টাকে যেন প্রথম দিকেই আপনি ফোকাস করে এই 6-7 মিনিটের ভিতরে মূল অংশ যেন কোনো অংশে বাদ না পড়ে, এই ফ্যাট জড়াতে গিয়ে মাংস যেন ঝরে না পড়ে। আন্তর্জাতিক পড়ার সিস্টেম নোট করেছে ভাই, কি এটা আমি জানি না আপনারা কেন এত ভয় পাচ্ছেন আন্তর্জাতিক নিয়ে। আচ্ছা, আমরা যখন শুরু করি প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা আলাপ করবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। পড়ার সিস্টেম তো বললাম, এতক্ষণ অনেক আলাপ করেছে। আপনারা গ্রুপ করেন, গ্রুপ করে নোট তৈরি করেন প্রত্যেকটা বিষয়ের উপরে। গত অনেক বছরের প্রশ্ন দেখে গ্রুপ করে আপনারা প্রশ্ন সবাই 5 জনে মিলে আলাপ করে একটা সুন্দর নোট তৈরি করেন।
এরকম দেখা যাবে যে আপনার কাছে 100টা প্রশ্ন তৈরি হয়ে গেছে, সেটার জন্য বাজারের বই, আমি অনেকগুলো রেফারেন্স বলেছি, আমি কিছু দিব আপনাদের, সেগুলো কোচিং সেন্টারের যে শীট আছে বা গাইড বই আছে সেগুলো সব মিলে সুন্দর করে নোট করে পড়া শুরু করে দিন, দেরি করেন না। শারমিনা রহমান শামা, ভাই এগুলা সব পুরনো প্রশ্ন। শারমিন, আন্তর্জাতিক বিষয় নোট করার গুরুত্ব দেব কোন টপিকের, বললাম তো কোনো টপিক বাদ নাই, সব প্রয়োজন। শিরোনাম ব্যবহার করব কিনা, ভাই নিনজা আমি তো এটা বলেছি ভাই, আপনি লিখতে পারেন, অসুবিধা না, ভূমিকা, বর্ণনা, উপসংহার বলতেই পারেন, এটাকে ভিন্ন ভাষাতেও বলতে পারেন, যদি আরো সুন্দর ভাষা আপনারা দিতে পারেন অসুবিধা কোথায়, ভালো ভাষাতে দিয়ে দেন আরো। যেমন অনেকে বলে যে সমস্যার কারণ, আর কেউ যদি বলে যে কেন এই ঘটনা, তো কথাটা একই, তাই না? কেউ লেখে যে এটার পিছনে আন্তর্জাতিক খেলোয়াড়, আরেকজন লিখলো বা সংশ্লিষ্ট পার্টিগুলো, আরেকজন লিখলো যে কারা এর ভূমিকায়, তো কথা তো একই, সুন্দর করে আপনি লিখতে পারবেন, অসুবিধা তো নাই। স্যার কোন সোর্স গুলো থেকে ডাটা হিসাব করে, ভাই সোর্স তো কোনটার সাথে কোন, ভাই আপনি যদি পড়াশোনা করেন না তাহলে সোর্স পেয়ে যাবেন, অসুবিধা। আমি সোর্স বলেছি, দেখেন প্রত্যেকটা সোর্স বলেছি, এটাতে একটার জন্য বলা সম্ভব না, প্রত্যেক সেই ইস্যুর জন্য, ইকোনমিক ইস্যুর জন্য এক ধরনের ডাটা, পলিটিক্যাল বিষয়ের জন্য আরেক ধরনের ডাটা, প্রবলেম সলভিং এর জন্য অন্য ধরনের ডাটা প্রয়োজন হতে পারে। আপনি যদি ঘটনাটা জানেন, আর আমি যতগুলা বললাম যে আমার শীট, কোচিং সেন্টারের যে শীট আছে, তারপরে বাজারের বই আছে, যে ইকোনমিক্স আছে, টাইমস আছে, বিভিন্ন পত্রিকা আছে, প্রচুর ডাটা এরা দেয়, এই সব ডাটা ব্যবহার করবেন ভাই। একই জিনিস বারবার আপনারা কেন প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি না। লেখার ক্ষেত্রে পয়েন্ট কি উল্লেখ করতে হবে, ভাই এটা জবাব দিয়েছে, একটু দেখেন। সৈয়দ সিয়াম, ইংরেজি ভার্সনে পরীক্ষা দিলে নম্বর পাওয়ার সম্ভব না ভাই, এটা নম্বর কে বেশি পাবে কম পাবে এটা ভাষার উপরে কেন, ভাষার উপরে না ভাই, এটা নির্ভর করে আপনি কত ভালো ম্যাটেরিয়াল দিয়ে এটাকে লিখছেন সেটার উপরে। ভাষা তো আমার প্রকাশের মাধ্যম, মুত্তাকিন রেফারেন্স হিসেবে পড়া যায়, এগুলা ভাই বলেছি অলরেডি, দেখেন অলরেডি বলা হয়ে গেছে ভাই। Is it okay, আচ্ছা আব্দুল কালাম, is it okay to write the answer script in Bangla but label the graph maps in English? Yes, this is possible because quotation or maybe the relevant map, you can identify it in English, that's not a problem, you can do it, whether you are writing the answer in Bangla or English, that doesn't matter. নীতিপত্রের ব্যাপারে নিয়াজ, আমি অলরেডি দেখেন আলাপ, নিয়াজ মাখদুম অলরেডি নীতিপত্রের বিষয়টা দেখেন আমরা আলাপ করেছি ভাই। রেফারেন্স নাম ব্যবহার করলে কি বেশি নাম্বার পাওয়া যায়? রেফারেন্স, অবশ্যই আপনি রেফারেন্স ব্যবহার করতে পারেন, কেউ যদি রেফারেন্স দেয় যে এটা আমি অমুক সোর্সটা অমুক, সেটা আরো বেশি রিলিভেন্ট হবে, আরো ভালো হবে, আপনি লেখেন এটা ভালো হতে, আরো বেশি ভালো হবে, এটা ন্যাচারালি ভালো হওয়ার মানে তো বেশি নাম্বার ক্যারি করা ভাই। জোবায়ের আহমেদ তানভি, বাংলা ভার্সনের পরীক্ষার্থী হিসেবে যদি এক্সামের খাতে এখন ইংরেজি স্টেটমেন্ট, উদ্ধৃতি বা ভাষা ব্যবহার টেবিল পয়েন্ট হয়ে যায়, সেটা কি বিপরীত হয়ে বললেন? না না ভাই, আপনার স্বাধীন, এই যে উদ্ধৃতি তো আমি বললামই যে আপনি বাংলায় জবাব দেন, কিন্তু উদ্ধৃতিটা ইংরেজিতে লিখলেই তো বেশি ভালো হবে, যেহেতু এটা উদ্ধৃতি, তো এই জন্য এটাতে কোনো সমস্যাই নেই, বরং ভালো। ফাতিমা বিনতে জাহিল, may Allah subhanahu wa ta'ala grant you a long life. Fatima, thank you, but do pray that so that I can have Khatima bil khair. Long life may not be good for me, that only Allah knows. So I want a healthy life, I want a respectful life, I want a vulnerable life, and I want a Khatima bil khair. Please do pray for that. নীতিপত্র কিভাবে লিখতে হবে অলরেডি ভাই 40-এ আমরা এটা আলোচনা করে ফেলেছি ভাই, দেখেন মিলি শিমুল খান, আপনি একটু দয়া করে দেখে নেন। স্যার কিছু বই রেফারেন্স, ভাই এটা জব অনেকবার দিয়েছি ভাই, লাহিরো মাকসুদ রেফারেন্স আমি অনেকবার বলেছি, মাকসুদ রকুনুজ্জামান জয়, ওইটা আচ্ছা ওটা রকুনুজ্জামান একটা জব দেওয়া হয়ে গেছে, আপনি আগে প্রশ্ন করেছিলেন, মাঝখানে একজন একটা আমি বুঝতে পেরে দেখেন জবাব দিয়েছি। রাসেল জবাব দেওয়া হয়ে গেছে।
মিলি শিমুল দেখেন জবাব হয়ে গেছে আপনাদের। স্যার প্রিলি রিটেন সিলেবাসের যে অংশগুলো মিল আছে সেগুলো আলোচনা করলে ভালো। ভাই এখানে মিল খুঁজেন না, মিলের তো কিছু নাই। প্রিলিমিনারির স্টাইলটা একরকমের, রিটেনের স্টাইলটা ভিন্ন রকমের। আমি বলছি যে তথ্যগুলো যত বেশি আপনি ওখান থেকে প্রিলিমিনারিতে যদি জেনে আসেন, সেই তথ্যগুলো রিটেনের ক্ষেত্রেও কাজে লাগে। বিশেষ করে ইম্পেরিয়াল অংশ বা সমাধান অংশে দেখা যাবে যে আপনি তো ওখানে রোহিঙ্গার কিছু তথ্য পড়েছেন, বা আজারবাইজান আর্মেনিয়ার তথ্যও পড়েছেন, মধ্যপ্রাচ্যের তথ্যও পড়েছেন। প্রিলিমিনারিটা মূলত ইনফরমেশন বেসড, সেখানে আপনার জ্ঞানের পরিধি অত বাড়ানো রিটেনের মতো প্রয়োজন নাও হয়ে থাকতে পারে, কিন্তু রিটেনে তো আপনাকে ইন ডেপথ যেতে হবে, তাই না? প্রিলিমিনারিতে যেমন কমে আপনি পেরেছেন, তথ্য জানলেই পেরেছেন, জ্ঞান ডিটেল না হলেও পেরেছেন, এইখানে সেটা হবে না। এখানে তথ্য জানার সাথে সাথে আপনাকে ওই বিষয়টা সম্পর্কে পরিষ্কার পরিপূর্ণ ধারণা থাকতে হবে, কেমন? সুতরাং ওইখানকার ইনফরমেশন গুলো এখানে ধারণার সাথে মিলে আপনি ব্যবহার করতে পারেন। আলাউদ্দিন আজাদ অলরেডি আপনার বিষয়টা দেখেন ডিসকাস করা হয়ে গেছে। স্যার খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, সেটা হলো শর্টকাট চিন্তা বাদ দাও, পরীক্ষা বেশি যায় নিজের সম্ভাবনা। ওবায়দ স্যার ধন্যবাদ আপনাকে আমার সাথে আপনার একমত হওয়ার জন্য। মিলি রাশিয়া কেন মিয়ানমারকে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন করে, মূল কারণ একটু জানতে চাই। মিলি আজকে আমরা কোনো টপিকে ঢুকবো না, আমাদের এটা টপিক কেন রোহিঙ্গা ইস্যু, মিয়ানমার ইস্যু, আইসিজে ইস্যু যখন আসবে তখন চায়না কেন, ভারত কেন, রাশিয়া কেন, জাপান কেন, কে আসছে, আমেরিকা কেন, কেন আসছে, কেন আসছে না, কার কি ভূমিকা, আমরা তখন আলাপ করবো ইনশাআল্লাহ। এখানে জাস্ট আপনি যেহেতু বলেছেন, এক কথা আমি বলি যে এটা স্বার্থের বিষয়, সবারই একটা স্বার্থ থাকে, কার কোথায় স্বার্থ কতটুকু আছে, কার বেশি আছে কম আছে, সেই বিষয়টাকে নিয়েই এখানে রাজনীতি অত আবর্তিত হয়ে থাকে ভাই আন্তর্জাতিক অঙ্গনে। ধন্যবাদ, এক্সেলেন্ট কনভারসেশন। মাসুদ, রায়ান আপনাদেরও ধন্যবাদ। আমার ক্যাডার চয়েসে পররাষ্ট্র ছিল না, প্রিলি পরীক্ষা হয়েছে, আমি কি দরখাস্ত পররাষ্ট্রের প্রথম চয়েস দিতে পারবো আপনাকে দেখে পারবো? রাকিব, এটা মনে হয় সম্ভব না। একবার যখন আপনার পরীক্ষা মানে ফর্ম ফিল আপ করা শেষ হয়ে গেছে, তা আপনি প্রিলিমিনারিও দিয়ে ফেলেছেন, এখন আর পররাষ্ট্রে আসার জন্য এই বিসিএস এ সম্ভব না। আপনি পরবর্তী বিসিএস এ যদি সময় থাকে, অনেকেই সেটা করে, সেখানে আপনি পররাষ্ট্রকে প্রথম পছন্দ দিয়ে ভালো পরীক্ষার ফলাফল করে আপনি পররাষ্ট্রতে চলে আসতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু এখন আর দরখাস্ত করে এটা পরিবর্তন করার সুযোগ মনে হয় না। সৈয়দ সিয়াম, আপনার এই প্রশ্নে জবাব দিয়েছি ভাই, যে ভাষার কারণে নাম্বার কম বেশি হয় না। আব্দুর রহমান, খুব ভালো মনের মানুষ, আপনিও ভালো মনের মানুষ ভাই, ধন্যবাদ আপনাকে। মুকুল, আপনার প্রশ্নের জবাব তো আগেও দিয়েছি ভাই, আবার কেন করছেন আমি জানি না, একই প্রশ্ন কেন আবার করছেন আমি বুঝতে পারছি না ভাই। BCS cadre to be, love you sir. BCS cadre to be, congratulations. I would like to congratulate you in advance to become a member of the BCS family, inshallah. ভাই আপনারা এটা কারা কি লিখেছেন আমি বুঝতে পারছি না। রাকিব লিখেছেন স্যার প্লিজ, নিপন রিপন লিখছেন না, আনোয়ার লিখেছেন ইম্পসিবল, আমি তো বুঝতে পারছি না। ফারজানা বাবি, যদি স্যার অনেক প্রশ্ন নতুন আসে, ধারণা কম থাকে, সেগুলো এই কথা কিন্তু আমি অলরেডি বলেছি। যদি দেখবেন যে আমি বলেছি যে আপনাদের প্রশ্ন অনেক বাইরে থেকেই প্রচুর প্রশ্ন থাকবে, আমি বলছি যে সিলেবাস যখন আপনারা শব্দে শব্দে ফলো করবেন তখন ভাই আপনাদের রেজাল্ট ভালো হবে না। আমি সরাসরি এই কথাটা বলতে চাচ্ছিলাম না, আমাকে কেন বারবার আপনারা একটা নেগেটিভ বিষয়কে নিয়ে আসতে চান। আমি বারবার বলেছি যে আপনারা শব্দে যাবেন না, শব্দের উপরে সিলেবাস যাই থাকুক না কেন, প্রশ্ন যে কোনো ইস্যু, সুতরাং আপনাকে ধারণা রাখতে হবেই ইস্যুগুলোর উপরে। কোথা থেকে ধারণা রাখবেন? আমি আপনাকে একাধিক বলেছি যে বাজারের থেকে আপনি গাইড বই পড়েন, এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে পলিটিক্যাল সায়েন্স রিলেটেড বইগুলো পড়েন, কোচিং সেন্টারের যে গাইড এবং কোচিং সেন্টারের যে শীট আছে সেগুলো পড়েন, আমিও সামান্য দুই একটা যখন দিব সেটাও আপনারা দেখেন, আন্তর্জাতিক পেপার পত্রিকা দেখেন, তারপরে আপনি ইন্টারনেট থেকে সংশ্লিষ্ট টপিকগুলোতে ব্রাউজ করে ওইটা সম্পর্কে ধারণা নেন। আর ভাই শর্টকাট নেই, আসলেই শর্টকাট নেই।
ধারণাগুলো রাখতে হলে আপনাকে সবগুলোই পড়তে হবে, তাহলেই আপনি প্রশ্নের জবাব সব দিতে পারবেন ভাই। সুলাইমান জুলকারনাইন, আমি যে কোনো বইয়ের কথা বলবো না এটা শুরুতেই বলেছি জুলকারনাইন, আপনি দেখেন খেয়াল করেন না, আমার ধারণাই নাই ভাই, আমি খুব ক্ষুদ্র প্রকৃতির মানুষ, এত বই সম্পর্কে আমার ধারণা নাই, আমার পড়াশোনার গণ্ডি খুবই সীমিত। এই আপনাদের সাথে বসে বলে যে একটা জিনিস একটু নিজে পড়ে এসে ওইটুকুন শুধু আপনাদের সামনে উপস্থাপন করি, আমার জ্ঞান অসম্ভব সীমিত ভাই। আমি জানি যে আপনারা এত বেশি বিসিএস এর প্রস্তুতি নেওয়ার কারণে আমার চাইতে অনেক বেশি জ্ঞান হয়তো আপনাদেরই এই বিষয়গুলোতে আছে, তারপরেও যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের সাথে বসে কিছু আলাপ করা, এই আর কি। জুবাইর আহমেদ তানভীর, ধন্যবাদ, স্বাগতম আপনাকে জুবাইর, থ্যাংক ইউ। শারমিন, ওয়েলকাম। সাইয়েদা খুশি, থ্যাংক ইউ, ওয়েলকাম। মুহতাসিম ফুয়াদ, দেখা যায় না, কি দেখা যায় না ভাই, আমি তো বুঝতে পারছি না, আমাকে দেখা যায় না, না আমরা কিছু লিখতেছি না, আমি তো কথা বলছি, সুতরাং যদি কথা শোনা যায় তাহলেই তো কাজ হবে, কথা শোনা যায় কিনা ভাই। রাবেয়া লিজা, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আমি মাত্র আসছি, জানি অনেকটা মিস করেছি, একটু বিজি ছিলাম। অনেকটা মিস করে নাই, আপনি প্রশ্নোত্তর পর্বের শেষ অংশে এসেছেন। আমরা শুরু করেছি 6:40-এ এবং মূল আলোচনাটা আমরা 45 মিনিট করেছি, তারপরে প্রশ্নোত্তর পর্বে এসেছি। তার মানে অ্যারাউন্ড 7:25 বা 7:30, আমরা 7:25-এর দিকে আমরা প্রশ্নোত্তর পর্বে এসেছি। তার আগে থেকে আমরা আলোচনার ভিতরেই ছিলাম। আজকের টপিক যেটা ওরিয়েন্টেশন, যে প্রশ্ন কিভাবে হতে পারে, কিভাবে তার জবাব লেখা যেতে পারে, কোথা থেকে আমরা সোর্স কালেক্ট করব, কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, এগুলো আমরা এই প্রথম 45 মিনিটে আলাপ করে ফেলেছি। আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। শাকিলা বেগম, স্যার আমি মার্চ ফরওয়ার্ড থেকে এক সেট রিটার্ন বুক অর্ডার দিয়েছি, আর কি কি বুক প্রিপারেশন? ভাই এটা তো অনেকবার বলেছি শাকিলা, আর কতবার? আপনি একটু আমার ইয়েগুলা রিমাইন্ড করেন ভাই ভিডিওটা, তাহলে পেয়ে যাবেন। রিটেনের প্রিপারেশন নিলে নাকি প্রিলিমিনারি কভার হয়? না ভাই, প্রিলিমিনারি সবটা কভার হয়, কথাটা যদি কেউ বলে আমি তার সাথে বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। প্রিলিমিনারির স্টাইল এক ধরনের, রিটেলের স্টাইল এক ধরনের। প্রিলিমিনারির সিলেবাস, রিটেনের সিলেবাস অন্য রকমের। প্রিলিমিনারির প্রশ্ন, রিটেনের প্রশ্নের ধারা ভিন্ন রকমের। সুতরাং উপকার একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, কিন্তু রিটেনের জন্য পড়লেই প্রিলিমিনারি সব কভার হয়ে যাবে কথাটা মনে হয় সম্পূর্ণ সঠিক না। কারণ ওখানে হলো ইনফরমেশন বেস, যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হলো, অথবা আপিয়ামের যুদ্ধ কবে হলো, হংকং কবে ব্রিটিশরা ছেড়ে গেল, এই স্পেসিফিক তারিখটা বসালেই হয়ে গেল। এটা রিটেনের সময়ও আসে না তা না, কিন্তু এখানে প্রিলিমিনারিতে তো আরো অনেক বেশি প্রশ্ন আপনাকে শর্ট আকারে জানতে হয়, রিটেনে আপনাকে ঘটনাগুলো বেশি জানতে হয়, কেমন? সুতরাং দুটোকেই বেশি করে পড়তে হবে ভাই। মিলিশির ফ্যান হয়ে গেলাম, আল্লাহ আপনাকে আপনার পরিবারকে করোনা মুক্ত রাখুন। মিলি, ধন্যবাদ আপনাকে আমাদের জন্য দোয়া করার জন্য। আল্লাহ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, করোনা মুক্ত রেখেছেন। হ্যাঁ, আমার ছেলেটা যেহেতু আমাদের কাছে না, অনেক দূরে দেশের বাইরে কানাডাতে থাকে, ওর জন্য দুশ্চিন্তা হয়, ওর ওখানেও লকডাউন চলছে, ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, সবল রাখে। শাকিলা, এই একই প্রশ্ন আগেও করেছেন, এখন আবার করছেন, আপনার প্রশ্ন দুইবার হয়ে গেছে বোধহয়, দেখেন ভাই। আহনাফ খান, মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ আহনাফ, সেম টু ইউ। গোলাম রব্বানি, মেনি মেনি থ্যাঙ্কস। ভাই প্রশ্ন শেষ, আমি বুঝে গেছি, আর এখন থ্যাঙ্কস দেওয়ার পালা। আমি খুশি আপনারা সবাই আমাকে ধন্যবাদ দিচ্ছেন। যদি আমাদের আজকের আলোচনা কোনোভাবে আপনাদের কোনো অংশে উপকারে আসে, আমার জন্য এটা আসলে এক ধরনের আশীর্বাদই আমি হিসাবে নিব, এবং আমার জন্য এটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়াবে। দেখা যাবে হয়তো আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন, কোথায় কখন কোথায় দেখা হয়ে যাবে। আজকে কালকের দিন পরে পরশুদিন হয়তো আমি রিটায়ার করব, আপনি কালকে ক্যাডারের বিভিন্ন সার্ভিসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকবেন, কখন কোথায় দেখা হয়ে যাবে, হয়তো আমি চিনবো না, আপনি তো চিনবেন, এগিয়ে আসবেন, হয়তো বা কথা বলবেন, হয়তো বলবেন না। সেই দিনের জন্যই ভাই, ভালো থাকবেন সবাই। শেষ করি ভাই, আর অনেক আলোচনা হলো আজকে আমাদের।
সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, শুভ সন্ধ্যা।